তো গল্পটা শুরু হচ্ছে ক্লেইন নামের এক চরিত্রকে দিয়ে, তাই না? হ্যাঁ, সেই সবে ঘুম থেকে উঠছে আর তার মাথায় ঘুরছে সংসারের চিন্তা। খুব পরিচিত একটা দৃশ্য। হ্যাঁ, একেবারে বাস্তব একটা সমস্যা। তার ভাই বেনসনের সাপ্তাহিক আয় ৩০ সোলি। আচ্ছা, এটা কি খুব কম? তুলনামূলকভাবে দেখলেন না, কারণ সাধারণ শ্রমিকরা তখন সপ্তাহে পেত মাত্র ২০ সোলি। ও আচ্ছা। তো ৩০ সোলি মানে তারা কোনো মতে টিকে থাকার স্তর থেকে এক ধাপ ওপরে, কিন্তু স্বস্তিতে থাকার মতো অবস্থা একেবারেই নয়। ১ পাউন্ড ১০ সোলি দিয়ে একটা পুরো পরিবার চালানো, এটা তো একটা ধ্রুব চাপের মধ্যে থাকা। ঠিক। লেখক শুরুতেই এই অর্থনৈতিক বাস্তবতাটা আমাদের সামনে তুলে ধরছেন। কিন্তু ক্লেন তো শুধু সাধারণ মানুষ নয়, তার আরেকটা পরিচয় আছে। হুম। আর সেটাই আমরা দেখতে পাই যখন সে স্যার ডিউইভিল নামের এক ধনী শিল্পপতির সাথে দেখা করতে যায়। সমস্যাটা কি ছিল? স্যার ডিউভিলের সমস্যাটা অদ্ভুত। তিনি তার বাড়িতে ক্রমাগত কান্নার আওয়াজ শুনতে পান। কান্নার আওয়াজ? হ্যাঁ, এই আওয়াজের জন্য তিনি ঘুমাতে পারেন না, শান্তি পান না। অনেক মনোবিদকে দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আর ক্লেন সেখানে একজন পুলিশ অফিসার হিসেবে গিয়েছে। ডিউইভিল তো বেশ অবাক হয়েছিলেন ক্লেনকে দেখে। হ্যাঁ, উনি বলছিলেন, আপনি তো কিছুই বলছেন না। অন্য মনোবিদরা তো সমানে প্রশ্ন করেন। আর এটাও বলেছিলেন যে আপনি আসার পর থেকে আমি কান্নার শব্দটা শুনতে পাচ্ছি না, বরং আমার ঘুম পাচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো? এখানেই ক্লেনের ক্ষমতার প্রথম ঝলকটা দেখা যায়। সে আসলে একজন বিয়ন্ডার, যার কিছু অতিপ্রাকৃত ক্ষমতা আছে। তার মানে ওর উপস্থিতি পরিবেশটাকে শান্ত করে দিচ্ছিল। একদম। কিন্তু সে তার ক্ষমতা সরাসরি প্রকাশ না করে খুব কি বলে বুদ্ধিমত্তার সাথে একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? সে ডিউইভিলকে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি লেড পয়জনিং বা সীসার বিষক্রিয়া সম্পর্কে কিছু জানেন? একটা মনস্তাত্ত্বিক সমস্যা থেকে সরাসরি সীসার বিষক্রিয়া, এটা তো বিশাল একটা লাফ। ডিউইভিলের প্রতিক্রিয়া কি ছিল? উনি তো চমকে গিয়েছিলেন। প্রথমে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করলেন। বললেন, দেখুন, আমি জানি আমার ফ্যাক্টরিতে সমস্যা আছে। মানে স্বীকার করে নিলেন? একরকম। উনি বললেন, কিন্তু আমি অন্য ফ্যাক্টরির মালিকদের সে ভালো। অন্যরা যেখানে শ্রমিকদের সপ্তাহে ৮ সোলি দেয়, আমি সেখানে ১০ সোলি দিই। আর অসুস্থ শ্রমিকদের জন্য একটা চ্যারিটিও আছে বলেছিলেন? হ্যাঁ, আমি তো আমার সাধ্যমতো করছি। এই যুক্তিটা তো প্রায় শোনা যায়, তাই না? বড় বড় কর্পোরেশনগুলো তাদের ক্ষতির দিকটা ঢাকার জন্য চ্যারিটির কথা বলে। ঠিক। আর সর্স এখানে সেই ভণ্ডামিটাই তুলে ধরছে। ক্লেন যখন তাকে সরাসরি জিজ্ঞেস করে যে তিনি কেন ফ্যাক্টরিতে সেফটি ইকুইপমেন্ট লাগাচ্ছেন না, সুরক্ষামূলক সরঞ্জাম? হ্যাঁ, তখন ডিউইভিল আসল কথাটা বলেন। কি হলেন? উনি বলেন, যদি আমি সব নিয়ম মেনে সরঞ্জাম লাগাই, তাহলে আমার খরচ এতটাই বেড়ে যাবে যে আমি আর ব্যবসায় টিকতে পারবো না। লাভ আগে, শ্রমিকের জীবন পরে। ১৯ শতকের শিল্প বিপ্লবের এটাই ছিল সবচেয়ে কঠিন আর নির্মম সত্যি। একদম। আর এই অপরাধবোধটাই ডিউইভিলের অবচেতন মনে বাসা বেঁধেছিল। ক্লেন বুঝতে পারে যে এই কান্নার শব্দের উৎস বাইরে নয়, ডিউভিলের ভেতরে। তাই সে সম্মোহনের সাহায্য নেয়। হ্যাঁ, আর সম্মোহনের পরেই আসল ঘটনাটা বেরিয়ে আসে, তাই না? ঠিক। বেরিয়ে আসে যে কিছুদিন আগে ডিউভিল গাড়ি করে যাওয়ার সময় রাস্তার উপর তার ফ্যাক্টরিরই এক অল্পবয়সী নারী শ্রমিককে সীসার বিষক্রিয়ায় ছটফট করে মারা যেতে দেখেছিলেন। মেয়েটির নাম হ্যাইলি ওয়াকার। একদম ওই দৃশ্যটা তার মনে গেঁথে যায়। তার অবচেতন মন ওই ঘটনার জন্য নিজেকে দায়ী করতে শুরু করে, আর সেই অপরাধবোধই কান্নার শব্দ হয়ে তাকে তাড়া করে বেড়াচ্ছিল। তাহলে সমাধান কি? ক্লেন কি পরামর্শ দিল? ক্লেন দুটো সমাধানের কথা বলল। প্রথমটা হল ব্যক্তিগত স্তরে প্রায়শ্চিত্ত করা। হেইলি ওয়াকারের বাবা মাকে খুঁজে বের করে তাদের আরও বেশি ক্ষতিপূরণ দেওয়া। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হল সামাজিক স্তরে পরিবর্তন আনার চেষ্টা করা। সংবাদপত্রে সীসার বিপদ নিয়ে লেখালেখি করা এবং পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য লবিং করা। একটা তাৎক্ষণিক সমাধান আর একটা দীর্ঘমেয়াদী। ডিউভিল কি দুটোতেই রাজি হলেন? তিনি প্রথমটায় সাথে সাথে রাজি হয়ে যান। হেইলির বাবা মাকে ডেকে পাঠানো হয়। তাদের অবস্থা তো নিশ্চয়ই খুব খারাপ ছিল। হ্যাঁ, তাদের অবস্থা দেখলেই বোঝা যায় দারিদ্র্য তাদের কিভাবে পিষে ফেলেছে। ছেঁড়া জামাকাপড়, অপুষ্টির ছাপ স্পষ্ট। আর ডিউভিল তাদের ৩০০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। সেই সময়ে ৩০০ পাউন্ড মানে তো বিশাল ব্যাপার। বিশাল, অকল্পনীয়। তখন একজন পুলিশ সার্জেন্টের সাপ্তাহিক বেতন ছিল মাত্র ২ পাউন্ড। মাত্র ২ পাউন্ড? হ্যাঁ,
সেই হিসাবে ৩০০ পাউন্ড মানে প্রায় ৩ বছরের বেতন। এই টাকাটা তাদের জীবনটা পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা যখন খবরটা শোনে, তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা বিশ্বাসই করতে পারছে না। আর ঠিক সেই সময়েই ক্লেন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। ডিউভিলের পেছনে যে একটা অস্পষ্ট ছায়ামূর্তি ছিল, সেটা মিলিয়ে যায়। অপরাধ বোধের ভার হালকা হতেই অলৌকিক প্রভাবটাও চলে গেল। কিন্তু বাড়ির বাকি সদস্যরাও তো কান্নার শব্দ শুনত। সেটার কি ব্যাখ্যা? ক্লেন সেটারও একটা দারুণ সমাধান বের করে। সে বলে মনোবিজ্ঞানে এটাকে মাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা বলা হয়। বাহ, কি দারুণভাবে নিজের পরিচয়টা গোপন রাখল। ঠিক, সে তার জ্ঞানকে ব্যবহার করে বিষয়টা এমনভাবে ব্যাখ্যা করে যে সবাই মেনে নিতে বাধ্য হয়। আচ্ছা, তাহলে এই বাস্তব জগতের সমস্যাটা তো মিটল, কিন্তু এখানেই গল্পটা একটা অবিশ্বাস্য মোড় নেয়। হ্যাঁ, এখানেই সোর্সের আসল মজাটা শুরু। এতক্ষণ আমরা যেটাকে একটা গোয়েন্দা বা সামাজিক ড্রামা ভাবছিলাম, সেটা হঠাৎ করে একটা ফ্যান্টাসি বা কসমিক হররের জগতে ঢুকে পড়ে। ক্লেন তার চেতনাকে এক ধূসর কুয়াশার ওপরে ভাসমান এক বিশাল প্রাসাদে নিয়ে যায়। আর সেখানে একটা গোপন বৈঠক বসেছে যার নাম ট্যারোট গ্যাদারিং। আর ক্লেন সেখানে পরিচিত দ্য ফুল বা বোকা নামে। ওয়াও, কি অদ্ভুত রূপান্তর! এই বৈঠকে আরও দুজন সদস্য আছে, জাস্টিস আর দ্য হ্যাংড ম্যান। তারা সবাই একে অপরকে কোড নেম দিয়ে চেনে। এখানে তারা কি করে? তারা নিজেদের জগতের রহস্য আর জ্ঞান নিয়ে আলোচনা করে। আর আজকের আলোচনার বিষয় হল সম্রাট রোজেলের ডায়েরির একটা পাতা। রোজেলের ডায়েরি? এখান থেকেই তো সব বড় বড় রহস্যের জট খুলতে শুরু করে। প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হলো ব্লাসফেমি স্লেট। ঈশ্বর নিন্দা ফলক। নামটা বেশ ভয়ের। ব্যাপারটা কি? স্লেটে এই ২২টা পথের বর্ণনা লেখা আছে, সেটার নাম ব্লাসফেমি স্লেট। রোজেলের প্রশ্নটা কি ছিল? রোজেলের প্রশ্নটা খুব মন্তকী। যদি এই পথগুলো দেবতাদের আশীর্বাদ হয়, তাহলে ফলকটার নাম ঈশ্বরনিন্দা কেন? কার বিরুদ্ধে নিন্দা? দারুণ পয়েন্ট তো। এই একটা প্রশ্নই তো পুরো জগতের ধর্ম আর ক্ষমতার ভিত্তি নিয়ে সন্দেহ তৈরি করে দেয়। ঠিক। এরপর ডায়েরিতে সিক্রেট অর্ডার নামে একটা গোপন সংগঠনের কথা বলা হয়েছে। হ্যাঁ, রোজেল জানতে পারে যে মিস্টার জারাতুল নামে এক ব্যক্তি এই প্রাচীন সংগঠনের নেতা। আর এই সংগঠনটি সিয়ার বা ভবিষ্যৎ দ্রষ্টা পথের ধারক। এই তথ্যটা ক্লেনের জন্য একটা বিশাল ব্যাপার। কেন? কারণ সে নিজেও ওই পথের পথিক। ঠিক তাই। ভাবুন, আপনি একা একা একটা অজানা বিদ্যা চর্চা করছেন, কোনো গাইড বা বইপত্র ছাড়া। হঠাৎ আপনি জানতে পারলেন যে আপনার এই বিদ্যার উপর ভিত্তি করে হাজার হাজার বছর ধরে একটা গোপন সংগঠন চলছে। এটা তো বিশাল একটা আবিষ্কার। সে এতদিন একা ছিল, এখন সে জানতে পারল যে তার পথের একটা ইতিহাস আছে। একদম। আর ডায়েরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা সম্ভবত অ্যাক্টিং মেথড। অভিনয় পদ্ধতি। এটা কি? এটা হলো বেয়ন্ডাদের জন্য সবচেয়ে জরুরি কৌশল। এই অতি প্রাকৃত শক্তিগুলো ব্যবহার করলে ব্যবহারকারীর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার, পাগল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। শক্তিটাকে হজম করতে হয়। হ্যাঁ, শক্তিটাকে নিজের নিয়ন্ত্রণে আনার বা হজম করার একটা প্রক্রিয়া আছে। সাধারণ পদ্ধতিতে এটা করতে কয়েক বছর লেগে যায়। কিন্তু অ্যাক্টিং মেথড ব্যবহার করলে? অভিনয় পদ্ধতি ব্যবহার করলে, অর্থাৎ নিজের ক্ষমতার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ অভিনয় করলে, সেই শক্তি মাত্র কয়েক মাসের মধ্যে হজম করা যায়। তার মানে একজন সিয়ার বা ভবিষ্যদ্দ্রষ্টাকে ভবিষ্যদ্দ্রষ্টার মতো আচরণ করতে হবে, একজন স্পেকটেটর বা দর্শককে দর্শকের মতো। একদম। এটা শুধু শক্তি ব্যবহার করা নয়, এটা হলো সেই শক্তির মূল ধারণার সাথে একাত্ম হয়ে যাওয়া। এটা ক্ষমতার সাথে একটা মনস্তাত্ত্বিক যোগসূত্র তৈরি করে, যা ব্যবহারকারীকে সুরক্ষিত রাখে। দারুণ একটা ধারণা। এটা পুরো পাওয়ার সিস্টেমটাকে অনেক বেশি গভীর আর ইন্টারেস্টিং করে তুলেছে। তাহলে দেখুন, একদিকে হেইলি ওয়াকারের মতন সাধারণ শ্রমিকের মৃত্যু, আর অন্যদিকে ব্লাসফেমি স্লেট, অ্যাক্টিং মেথডের মতন মহাজাগতিক নিয়মকানুন। সোর্স এই দুটোকে কিভাবে একসুতোয় বাঁধছে? বাজছে তো ক্লেন নিজেই। সে তার সিয়ার পথের ক্ষমতা ব্যবহার করেই তো ডিভিভিলের মনের ভেতরটা দেখতে পেয়েছিল। ঠিক। সে তার অতিপ্রাকৃত জ্ঞান ব্যবহার করেই হেইলি ওয়াকারের জন্য ন্যায় নিশ্চিত করেছিল। অর্থাৎ এই মহাজাগতিক শক্তিগুলো শুধু আকাশে বাতাসে ভেসে বেড়ায় না, সেগুলো পৃথিবীর কঠিন বাস্তবতাকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে। একদম। আলোচনার শেষের দিকে দ্য হ্যাংড ম্যান একটা নতুন প্রসঙ্গ তোলেন, ট্রু ক্রিয়েটর বা সত্য স্রষ্টা। কে ইনি? হ্যাংড ম্যান জানায় যে ইনি এক প্রাচীন সত্তা,
যাকে অনেক গোপন সংগঠন পূজা করে তাদের বিশ্বাস ইনি হলেন আদি স্রষ্টা। যিনি পুরোপুরি ধ্বংস হয়ে যাননি। হ্যাঁ, এরপর সে খুব কৌশলে দ্য ফুল অর্থাৎ ক্লেনের দিকে তাকিয়ে তার মতামত জানতে চায়। এটা ছিল একটা পরীক্ষা। সে দেখতে চাইছিল ক্লেন এই বিষয়ে কতটা জানে। ঠিক, আর ক্লেনের উত্তরটা ছিল সভার সবচেয়ে চমকে দেওয়ার মতো মুহূর্ত। নিঃসন্দেহে। চারদিকে ঘন কুয়াশা, একটা রহস্যময় পরিবেশ। সেই নিস্তব্ধতা ভেঙে ক্লেন খুব শান্তভাবে বলে, কি বলে? আমি তাপকে সত্য স্রষ্টা বলার চেয়ে পতিত স্রষ্টা বা দ্য ফলেন ক্রিয়েটর বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওয়াও, জাস্ট একটা বাক্য, কিন্তু এর ওজন অনেক। সত্য থেকে সরাসরি পতিত। এটা একটা অমছম ক্ষমতার প্রদর্শন। এই এক কথায় ক্লেন বুঝিয়ে দিল যে সে শুধু একজন সাধারণ সদস্য নয়। সে এমন কিছু জানে যা বাকিরা জানে না। একদম, সে একটা প্রতিষ্ঠিত ধারণাকে এক মুহূর্তে চ্যালেঞ্জ করে দিল, কিন্তু নিজের জ্ঞানের উৎস প্রকাশ করল না। এই গোপন বৈঠকে এটাই ছিল তার নিজেকে স্থাপিত করার মুহূর্ত। গল্পের শুরুতেই আমরা একটা রহস্যময় বৈঠকের মধ্যে ঢুকে পড়ি। চারপাশে কুয়াশা, একটা অচেনা জায়গা, আর সেখানে তিনজন কথা বলছে। গল্পের প্রধান চরিত্র, যে নিজেকে বলছে দ্য ফুল, তার সাথে আছে দ্য হ্যাংড ম্যান আর জাস্টিস। আর আলোচনার বিষয়বস্তু বেশ ভারী, ফলেন ক্রিয়েটর মানে পতিত স্রষ্টা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল দ্য ফুলের আচরণ। আর শান্ত ভাবটা, তাই না? হ্যাঁ, সে এমন সহজভাবে কথা বলছে যেন এটা কোনো চায়ের দোকানের আড্ডা। আর এই শান্ত ভাবটাই কিন্তু ওর আসল অস্ত্র। এটা একটা মাইন্ড গেম। দ্য হ্যাংড ম্যানের মতো একজন অভিজ্ঞ লোক অবাক হয়ে যাচ্ছে। কেন? কারণ দ্য ফুল এমনভাবে কথা বলে, নিজেকে তাদের সমান বা হয়তো তারও বেশি কিছু হিসেবে প্রতিষ্ঠা করছে। যখন কেউ এত বড় একটা বিষয় নিয়ে এত সাধারণভাবে কথা বলে, তখন বাকিরা ধরে নিতে বাধ্য হয় যে সে নিজেও সেই স্তরেরই কেউ। আচ্ছা আচ্ছা, এটা তো ভয় আর সম্মান আদায়ের একটা দারুণ কৌশল। একদম। আলোচনার এক পর্যায়ে জাস্টিস নামের সদস্যটি বিভিন্ন গোপন সংগঠন নিয়ে জানতে চায়। দ্য ফুল তো মনে মনে খুশি, কারণ প্রশ্নগুলো তো ও নিজেই করতে চেয়েছিল। ঠিক, কিন্তু তারই বানানো রহস্যময় সত্তা চরিত্রের সাথে এটা ঠিক যেত না। জাস্টিস তার কাজটা সহজ করে দিল। আর তথ্যের জন্য দ্য হ্যাংড ম্যান যে দাম চাইল, সেটাতেই তো এই জগতের অর্থনীতির একটা ঝলক পাওয়া যায়। 1000 পাউন্ড। 1000 পাউন্ড, মানে সেই সময় একটা গোটা বাড়ি কেনা যেত এই টাকা দিয়ে। তার মানে এখানে তথ্য শুধু টাকা নয়, ক্ষমতার একটা অস্ত্র। ঠিক তাই, এটা এই জগতের অদৃশ্য মুদ্রা আর কি। মজার ব্যাপার হলো, জাস্টিসের কাছে এই অঙ্কটা তেমন কিছুই মনে হলো না, যা থেকে ওর পারিবারিক অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সে বেশ ধনী পরিবার থেকে এসছে। যাই হোক, দ্য হ্যাংডম্যান তখন একে একে বিভিন্ন গুপ্ত সংস্থার বর্ণনা দিতে শুরু করে। প্রথমে আছে মোজেস অ্যাসেটিক অর্ডারের কথা। একসময় খুব সম্মানীয় একটা সংস্থা ছিল। তারা হিডেন সেজ বা গুপ্ত ঋষি নামে এক নিরাকার সত্তায় বিশ্বাস করত। তাদের মতে ঈশ্বর কোনো ব্যক্তি নয়, বরং প্রকৃতির নিয়ম, একটা ধারণা। কিন্তু এখানেই তো গা শিউরে ওঠার মতো ব্যাপারটা আছে। কোনটা? বলা হয় এই সংস্থাটার পতন হয়েছিল কারণ তাদের ঈশ্বর, ওই হিডেন সেজ, হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠে। মানে জীবন্ত? হ্যাঁ, এবং একটা অশুভ সত্তায় পরিণত হয়। একবার ভাবুন, যে বিমূর্ত জ্ঞানকে আপনি পূজা করছেন, সেটাই যদি একদিন রক্তমাংসের শরীর নিয়ে আপনার শত্রু হয়ে দাঁড়ায়। অবিশ্বাস্য, একটা ধারণার জীবন্ত হয়ে ওঠার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে। একটা শীতল ইঙ্গিত। এরপর আরও কয়েকটি সংস্থার কথা জানা যায়, যেমন ডেমোনেস সম্প্রদায়, যেটা শুধু নারী সদস্যদের নিয়ে গঠিত এবং বংশ পরম্পরায় চলে। আর নিউমিনাস এপিস্কোপেট, রোজ স্কুল অফ থট। হ্যাঁ, আর সবশেষে আসে সিক্রেট অর্ডারের কথা, যারা সবচেয়ে বেশি রহস্যময় আর কম সক্রিয়। আর এই সিক্রেট অর্ডারের বর্ণনার মধ্যেই কিন্তু আমাদের প্রধান চরিত্রের জন্য একটা বড় সূত্র লুকিয়েছিল। কি রকম? জানা যায় এই সংস্থাটা প্রাচীন অ্যান্টিগনাস পরিবারের রেখে যাওয়া কিছু জিনিসের খোঁজ করছে। এই তথ্যটা দ্য ফুলের জন্য অত্যন্ত জরুরি। ও, কারণ সে তো ক্লাউন হওয়ার পোষণ খুঁজছে, আর তার ফর্মুলা এই অ্যান্টিগোনাস পরিবারের সাথে সম্পর্কিত। একদম, তার লক্ষ্যের রাস্তাটা যেন একটু হলেও পরিষ্কার হলো। এই রহস্যময় বৈঠকের পর ক্লেইন মানে দ্য ফুল যখন একা হয়, সে কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সে চেষ্টা করে এই নতুন জগতের নিয়মগুলো নিজের আয়ত্তে আনার। সে নিজের একটা বিকল্প সত্তা তৈরির চেষ্টা করে,
অনেকটা গেমিংয়ের ভাষায় যাকে বলে স্মর্ফ অ্যাকাউন্ট। কিন্তু পারে না। না, তার চেষ্টা সফল হয় না। এরপর তার চোখ যায় চারপাশের অগণিত রক্তিম তারার দিকে। এই তারাগুলো আসলে অন্য মানুষদের প্রার্থনা, তাই না? যারা এই রহস্যময় সত্তার কাছে সাহায্য চাইছে। ঠিক, হঠাৎই একটা তারার ভেতর থেকে সে একটা ক্ষীণ প্রার্থনার আওয়াজ শুনতে পায়। সে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে সেই প্রার্থনার উৎসের দিকে তাকায়। আর দেখে এক স্বর্ণকেশী কিশোর একটা ক্রিস্টাল বলের সামনে বসে প্রার্থনা করছে। কিন্তু একটা বড়সড় ধাক্কা খায় সে। কিসের ধাক্কা? ছেলেটা যে ভাষায় কথা বলছে তার একটা বর্ণ ক্লেইন বুঝতে পারছে না। আচ্ছা, ভাষাটা অচেনা। একদম, এটা কোনো আধুনিক ভাষা নয়। ক্লেইনের ধারণা এটা হয়তো প্রাচীন ফেসাক ভাষার কোনো উপভাষা অথবা তারও আগের জতুন ভাষা। মানে পৌরাণিক দৈত্যদের ভাষা। হ্যাঁ, এই মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। এটা এই জগতের বিশালতা আর জ্ঞানের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সে এই রহস্যময় জগতের আপাত শাসক হয়েও ভাষার মতো একটা মৌলিক জিনিস তার কাছে বাধা হয়ে দাঁড়ালো। ক্ষমতা থাকলেই সবকিছু জানা যায় না, এই কঠিন সত্যিটা সে বুঝতে পারল। এবং এই উপলব্ধিটাই তাকে আরও সতর্ক করে তোলে। সে কিন্তু ছেলেটাকে জোর করে তার জগতে টেনে আনতে পারত। কিন্তু সে তা করে না। এই সংযমটাই ওর চরিত্রের গভীরতা বাড়ায়। এই আধ্যাত্মিক জগতের জটিলতা থেকে বেরিয়ে ক্লেইন যখন তার দৈনন্দিন জীবনে ফেরে, তখনও রহস্য তার পিছু ছাড়ে না। সে তার ডিভিনেশন ক্লাবে যায়। সেখানে গিয়ে শোনে মিস্টার ভিনসেন্ট নামে এক সদস্য ঘুমের মধ্যেই মারা গেছেন। হ্যাঁ, ক্লাবের পরিবেশটা বেশ বিষণ্ণ। এর মধ্যেই তার সাথে দেখা হয় বোগদা নামে এক পুরনো ক্লায়েন্টের। ওহ, এই সেই ক্লায়েন্ট যাকে ক্লেইন একটা ভেষজ দোকানের খোঁজ দিয়েছিল। ঠিক, আর সেই দোকানের ওষুধ খেয়ে বোগদার মারাত্মক লিভারের রোগ পুরোপুরি সেরে গেছে। সে আজ ধন্যবাদ জানাতে এসছে। আর এখানেই তো অদ্ভুত বৈপরীত্যটা দেখা যায়। কি রকম? বোগদা জানায় সে জীবনদায়ী ওষুধটার জন্য 10 পাউন্ড খরচ করেছে। 10 পাউন্ড? অথচ যে ভবিষ্যৎবাণী তাকে সেই দোকানের খোঁজ দিয়েছিল, তার জন্য সে ক্লেইনকে দিয়েছিল কত? মাত্র 8 পেন্স। এই তো, এই পার্থক্যটা কিন্তু মানুষের মানসিকতার একটা দারুণ প্রতিচ্ছবি। মানে মানুষ সমাধানের পথের চেয়ে আসল সমাধানটাকেই বেশি মূল্য দেয়। ঠিক তাই। যে জ্ঞান তাকে সমাধানের দিকে নিয়ে গেল তার মূল্য সামান্য, কিন্তু যে বস্তুটা তাকে সারিয়ে তুলল তার মূল্য অনেক। এরপর বোগদা আরও একটা অদ্ভুত তথ্য দেয়। কি? সে নাকি আবার সেই দোকানে যাচ্ছে একটা বিশেষ ওষুধের জন্য, যার অন্যতম উপাদান হল মামি পাউডার। কি পাউডার? মামি পাউডার। অভিজাত মহলে পুরুষদের শক্তি বাড়ানোর জন্য এই পাউডার নাকি ভীষণ জনপ্রিয়। সিরিয়াসলি? মমি পিষে তৈরি করা পাউডার? বিশ্বাস করা কঠিন। একদিকে এত রহস্যময় ক্ষমতা, আধ্যাত্মিক জগৎ, আর অন্যদিকে সমাজের অভিজাতরা এমন আদিম কুসংস্কারে বিশ্বাস করছে। এই জগতের বৈপরীত্যটা এখানেই। ক্লেইনও ব্যাপারটা শুনে এতটাই অবাক হয় যে সে ঠিক করে এই রহস্যময় ভেষজ বিক্রেতাকে একবার দেখতে যাবে। কিন্তু গিয়ে দেখে দোকানটা বন্ধ। হ্যাঁ, তালা বন্ধ, আর তাতে ভাড়া দেয়া হবে নোটিশ ঝুলছে। লোকটা বিপদ আজ করতে পেরে আগেই উধাও। বেশ চালাক। এই ছোট ছোট রহস্যের জাল বুনতে বুনতেই পরের দিন ক্লেন তার কর্মক্ষেত্র ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে যায়। আর সেখানেই তার ক্যাপ্টেন ডান স্মিথের সাথে তার এমন এক কথা হয় যা ক্ষমতার প্রকৃতি সম্পর্কে তার পুরো ধারণাটাই বদলে দেয়। আচ্ছা। ক্যাপ্টেন জানায় যে ম্যাডাম ডেলি নামে একজন বিখ্যাত স্পিরিট মিডিয়াম বদলি হয়ে গেছেন। এবং ডান ব্যাখ্যা করতে শুরু করে যে ডেলি কেন বাকিদের চেয়ে আলাদা ছিল। ডান এখানে সিকোয়েন্স শব্দটা ব্যবহার করছে, যা এই জগতের ক্ষমতার স্তর বোঝাতে ব্যবহৃত হয়। আর ডেলি এই স্তরগুলো অবিশ্বাস্য দ্রুততায় পার করতে পারত। হ্যাঁ, যেখানে অন্যদের বছরের পর বছর লাগে, ডেলি সেখানে 1-2 বছরই পরবর্তী স্তরে চলে যেত। কিন্তু কিভাবে? ক্যাপ্টেন জানায় এর কারণ হলো ডেলি একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করত, যাকে বলা যায় অভিনয় পদ্ধতি। অভিনয় পদ্ধতি? হ্যাঁ, সে যে ক্ষমতার অধিকারী সেই ভূমিকাটি সে তার বাস্তব জীবনেও নিখুঁতভাবে অভিনয় করত। একজন স্পিরিট মিডিয়ামের মতো আচরণ করে, তার মতো করে ভেবে সে সত্যি একজন শক্তিশালী স্পিরিট মিডিয়াম হয়ে উঠেছিল। ওয়াও, এটা তো অনেকটা মেথড অ্যাক্টিংয়ের মতো। একদম। এটা শুধু ক্ষমতার জন্য ভান করা নয়, বরং চরিত্রের গভীরে প্রবেশ করে সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করা। এই দর্শনটাই ক্লেইনকে তার ভবিষ্যৎ পথের দিশা দেখাবে। কিন্তু এখানেই তো একটা বড় সমস্যা আছে। কি?
সাধারণত ক্ষমতার পথ বা সিকোয়েন্স পাথওয়ে ধাপে ধাপে এগোয়, প্রতিটি স্তর আগেরটির একটি উন্নত সংস্করণ হয়। কিন্তু ক্লেনের পথটা অদ্ভুত। তার প্রথম স্তর সিয়া বা ভবিষ্যদ্রষ্টা। আর দ্বিতীয় স্তর ক্লাউন বা ভাঁড়। একজন ভবিষ্যদ্রষ্টার সাথে একজন ভাঁড়ের সম্পর্কটা ঠিক কি? কোনো মান্তিক সংযোগ খুঁজে পাওয়া মুশকিল। আর এই জটিল ধাঁধাটারই একটা অসাধারণ সমাধান দেয় ক্যাপ্টেন ডান। সে ক্লেনকে বোঝানোর জন্য একটা উপমা ব্যবহার করে, যা আমার মতে এই গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। ঠিক। ডান তার হাতটা সামনে এনে এক এক করে আঙুল তুলে দেখাতে শুরু করে। সে বলে, ধরো এটা সিকোয়েন্স 9, এটা সিকোয়েন্স 8। প্রতিটি আঙ্গুল আলাদা, একে অপরের থেকে ভিন্ন, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন। কিন্তু শেষে এই বলে ডান তার সব কটা আঙ্গুল একসাথে করে। একটা শক্তিশালী মুষ্টি তৈরি করে। আর এই উপমাটা শোনার সাথে সাথে ক্লেইনের মনে যেন একটা বিদ্যুৎ চমক খেলে যায়। সে বুঝতে পারে তার ক্ষমতার পথটা সরল রৈখিক নয়, এটা ধাপে ধাপে এগোনোর বদলে বিভিন্ন সম্পর্কহীন ক্ষমতাকে একত্রিত করে শেষে একটা গুণগত পরিবর্তন ঘটাবে। প্রতিটি আলাদা ক্ষমতা হল এক একটি আঙুলের মতো, যা একা একা হয়তো ততটা শক্তিশালী নয়, কিন্তু সবগুলো একসাথে মিলে এমন এক অপ্রতিরোধ্য মুষ্টি তৈরি করে যা যে কোনো একক ক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই মুষ্টির উপমাটা আমাদের বাস্তব জীবনের দক্ষতার ধারণাকেও চ্যালেঞ্জ করে, তাই না? অবশ্যই। আমরা সাধারণত ভাবি এক বিষয়ে বিশেষজ্ঞ হওয়াই সাফল্যের চাবিকাঠি। কিন্তু এই গল্পটা বলছে সম্পর্কহীন বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করে সেগুলোকে একত্রিত করতে পারলে এমন এক শক্তি তৈরি হতে পারে যা কোনো একক বিশেষজ্ঞের পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব। ক্লেন একজন প্রবেশনারি ইন্সপেক্টরের ইউনিফর্মে উত্তর বড়োর এক পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জায়গাটা বেশ অদ্ভুত, তাই না? আগাছায় ভরা বাগান, একটা পুরনো দোতলা বাড়ি। হ্যাঁ, আর তার প্রশিক্ষক এখানে থাকেন শুনে সে বেশ অবাক, কারণ নাইট হক্সদের মতো একটা এলিট সংস্থার প্রশিক্ষকের জন্য জায়গাটা বড্ড সাধারণ। তার সাথে তো লিওনার্ড মিচেল ছিল, আরেকজন নাইট হক্স। সেই তো ব্যাপারটা বুঝিয়ে বলে। হ্যাঁ, সে বলে যে এই প্রশিক্ষক মিস্টার গাওয়ালিং তিনি কোনো সাধারণ লোক নন, একসময় সত্যিকারের নাইট ছিলেন। এই নাইট ব্যাপারটা ঠিক কি? এটা কি শুধু একটা পদবি ছিল? না না, তার চেয়ে অনেক বেশি কিছু। লিওনার্ডের কথায় একটা বিষণ্ণতার ছোঁয়া ছিল। সে বলছিল সেই পুরনো দিনের কথা, যখন নাইটরা বর্ম পরেও বন্দুক আর কামানের সামনে লড়ত। কিন্তু যুগ তো বদলে গেছে। একদম। হাই প্রেশার স্টিম গান, মেশিন গানের আবিষ্কারের পর নাইটদের যুগটাই শেষ হয়ে যায়। মিস্টার গাওয়েনের দলটাও ঠিক এভাবেই ২০ বছর আগে এন্টিস প্রজাতন্ত্রের কাছে হেরে গিয়েছিল। তার মানে গাওয়েন একজন পরাজিত যোদ্ধা, যার মনে একটা গভীর ক্ষত রয়ে গেছে। ঠিক, আর সেই হতাশাটা তার কথায় স্পষ্ট ফুটে ওঠে যখন তিনি ক্লেনের সাথে দেখা করেন। তিনি তো প্রথমে তাকে শেখাতেই রাজি হননি। কেন? তার যুক্তি কি ছিল? তার যুক্তি ছিল এই যুগে তলোয়ার বা ঘুষি চালানো শেখার চেয়ে বন্দুক চালানো শেখা অনেক বেশি কাজের। বোঝাই যাচ্ছিল তিনি তার অতীতের পরাজয়টা এখনও কাটিয়ে উঠতে পারেননি। অনেক অনুরোধের পর তিনি রাজি হন, কিন্তু তার আগে ক্লেনকে একটা অদ্ভুত পরীক্ষা দিতে বলেন। হ্যাঁ, তিনি ক্লেনকে বলেন তাকে একটা ঘুষি আর একটা লাথি মারতে। ক্লেনের আনাড়ি ভঙ্গি দেখে হয়তো তিনি বুঝতে পারেন যে তাকে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। আর ট্রেনিংয়ের যে রুটিনটা তিনি দিলেন, সেটা তো রীতিমতো অমানবিক। সপ্তাহে ৪ দিন, প্রত্যেকবার ৩ ঘন্টা করে কঠোর ট্রেনিং। আর ট্রেনিংটা শুরু হয় তক্ষুনি, কোনো বিশেষ কৌশল বা মারামারি নয়। শুধু শক্তি বাড়ানোর জন্য ট্রেনিং। হ্যাঁ, ইস্পাতের ডম্বেল তোলা, ডিপ স্কোয়াট, দৌড়ানো, দড়ি লাফ। ক্লেনের মনে হচ্ছিল সে যেন আবার কোনো মিলিটারি ট্রেনিং ক্যাম্পে ফিরে গেছে। এই কঠোর ট্রেনিংটা তাকে শারীরিকভাবে প্রায় ভেঙে দিচ্ছিল, কিন্তু দিনের শেষে তার জন্য একটা সারপ্রাইজ ছিল, তাই না? হ্যাঁ, ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির পক্ষ থেকে একটা ওয়েলকাম ডিনার। ওল্ড হুইল রেস্টুরেন্টে একটা জমকালো আয়োজন। টেবিলে বিধ খাবার, ব্ল্যাক পেপার সস দেওয়া স্টেক, বেকন, সসেজ, পুডিং। কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটে। কি সেটা? দুপুরের ট্রেনিংয়ের পর ক্লেনের শরীরে এত ব্যথা ছিল যে তার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। দলের ক্যাপ্টেন ডান সহ বাকিরা তাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানায়। সবাই মিলে টোস্ট করে, আর সুযোগ বুঝে রসিক লিওনার্ড ক্লেনের প্লেটের বেশিরভাগ খাবারই খেয়ে নেয়। কিন্তু আসল চমকটা আসে ডিনারের শেষে, যখন আইসক্রিম পরিবেশন করা হয়। ঠিক, সেটা খাওয়ার পরেই হঠাৎ করে ক্লেনের প্রচণ্ড খিদে পেয়ে যায়। এটা শুধু সাধারণ খিদে নয়, একটা তীব্র অদম্য ক্ষুধা।
কিন্তু ততক্ষণে টেবিলের সব প্লেট খালি। এর পেছনে তাহলে বিশেষ কোনো কারণ আছে? এটা কি শুধু শারীরিক ক্লান্তি? না না, এটা তার বিয়ন্ডার ক্ষমতার একটা পরোক্ষ প্রকাশ। তার শরীর সিয়ার পোষণ হজম করার জন্য প্রচুর শক্তির দাবি করছে, যা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আচ্ছা, এই তীব্র খিদে তার অস্বাভাবিক বিপাক প্রক্রিয়ার প্রথম লক্ষণ। এক্স্যাক্টলি। এটা আমাদের দেখায় যে সে আর সাধারণ মানুষ নেই, তার শরীর ভেতর থেকে বদলে যাচ্ছে। দারুণ পয়েন্ট। তাই সে যখন লজ্জা পেয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে সে আরেকটা স্টেক অর্ডার করতে পারে কিনা, সবাই প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলে। আর তারপর যখন গরম স্টেকটা আসে, সে মাত্র 90 সেকেন্ডে পুরোটা শেষ করে ফেলে। এটা তার ভেতরের পরিবর্তনের একটা স্পষ্ট প্রমাণ। একদম। আর ডিনারের বিলটাও বেশ প্রতীকী। 5 পাউন্ড, 9 সলি আর 6 পেন্স ক্লেনের প্রায় 1 সপ্তাহের বেতন। যদিও বিলটা অফিস থেকে দেওয়া হবে বলে ক্যাপ্টেন জানিয়ে দেন। হ্যাঁ, যা নাইট হক্সদের আপসি বোঝাপড়া আর সমর্থনের দিকটা তুলে ধরে। পরের দিন সকালে তো তার অবস্থা আরও খারাপ। ঘুম থেকে ওঠার সময় ব্যথায় চিৎকার করে ওঠে। আর তার বোন মেলিসা তার অদ্ভুত হাঁটার ভঙ্গি দেখে চিন্তায় পড়ে যায়। তাকে তো একটা বিশ্বাসযোগ্য অজুহাত দিতে হয়। সে বলে যে অফিসের কাজের জন্য তার শারীরিক সক্ষমতা বাড়ানো দরকার। হ্যাঁ, একটা আধা সত্যি, যা দিয়ে সে তার আসল পরিচয়টা গোপন রাখে। মেলিসা প্রথমে একটু আপত্তি করে, কারণ তার মতে অধ্যাপকদের কাজ হলো বই পড়া, মারামারি করা নয়। কিন্তু ভাইয়ের যুক্তিতে সে মেনে নেয়। তবে ক্লেন বোনের সামনে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, আড়ালে ব্যথার তার মুখ বিকৃত হয়ে যায়। এই যন্ত্রণার সত্ত্বেও সে কিন্তু থেমে থাকে না। শরীরের ব্যথা নিয়েই সে খই বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। হ্যাঁ, আর এটাই গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। তার উদ্দেশ্য ছিল তার মেন্টরের সাথে দেখা করে একটা বই ধার করা, হর্নাসিস পর্বতমালার প্রধান শিখরের ধ্বংসাবশেষ নিয়ে। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ বই নয়। অফিসে গিয়ে সে তার মেন্টরকে পায় না, কিন্তু তার বদলে দেখা হয় অ্যাজিক নামের একজনের সাথে। আর অ্যাজিক তাকে বইটা দিল, কিন্তু একটা শর্তে। বইটি বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ওখানেই পড়তে হবে। বইটা একটা প্রাচীন সভ্যতার কথা বলে, যারা হর্নেসিস পর্বতে বাস করত। তারা চিররাত্রি শাসক আকাশের মা নামে এক দেবতার পূজা করত। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো দুটো। প্রথমত, প্রত্নতাত্ত্বিকরা সেখানে কোনো কবর খুঁজে পায়নি। ঠিক, তাদের বিশ্বাস ছিল মৃতেরা জীবিতদের রক্ষা করে, তাই তারা মৃতদেহ 3 দিন নিজেদের কাছে রাখত। এটা তো বেশ আজীব। আর দ্বিতীয় অদ্ভুত বিষয়, দ্বিতীয়টা আরও রহস্যময়। ধ্বংসাবশেষগুলো এমনভাবে সংরক্ষিত ছিল যেন সেখানকার বাসিন্দারা এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। যেন সময় হঠাৎ থেমে গেছে। এক্স্যাক্টলি। আর ঠিক তখনই ক্লিন বইয়ের একটা ছবি দেখে চমকে ওঠে। একটা প্রাসাদের ছবি, তাই না? হ্যাঁ, যে প্রাসাদটা সে কিছুদিন আগে স্বপ্নে দেখেছিল। এই মুহূর্তে সে নিশ্চিত হয়ে যায় যে তার স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, বরং অ্যান্টিগোনাস পরিবারের সেই রহস্যময় নোটবুকের সাথে সরাসরি সম্পর্কিত। পড়া শেষ হওয়ার পর অ্যাজিকের সাথে তার যে কথোপকথন হয়, সেটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ঠিক এখানেই গল্পটা একটা নতুন দিকে বাঁক নেয়। অ্যাজিক হঠাৎ করে ক্লেইনকে বলে যে সে ভাগ্য গণনা নিয়ে কিছুটা চর্চা করেছে, এবং ক্লেইনের ভাগ্যে সে এক ধরনের অসঙ্গতি দেখতে পাচ্ছে। সে সরাসরি জিজ্ঞেস করে, ক্লেইনের সাথে সম্প্রতি কি অনেকগুলো অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটেছে? হ্যাঁ, আর এই প্রশ্নটা শুনেই ক্লেইনের মনে কয়েকটি ঘটনার কথা ভেসে ওঠে। প্রথমটা ছিল এলিয়েটের অপহরণের ঘটনাটা। অপহরণীদের আস্থানার ঠিক উল্টো দিকের বাড়িতেই সে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা খুঁজে পায়। এটা একটা বিশাল কাকতালীয় ঘটনা। দ্বিতীয়টা ছিল রে বিভার নামের এক অপরাধীকে নিয়ে। সে একটা বড় অপরাধ করার পরও শহর থেকে পালায়নি, যা একজন অভিজ্ঞ অপরাধীর জন্য খুবই অস্বাভাবিক। একদম। আর তৃতীয়টা হলো সেলেনা নামের একটি মেয়ের ঘটনা। সে ঠিক তার জন্মদিনের পার্টিতে একটা ভাগ্য ফেরানোর মন্ত্র চেষ্টা করছিল, যা ক্লেন ঘটনাক্রমে জানতে পারে। এই তিনটে ঘটনা আলাদাভাবে দেখলে মনে হতে পারে শুধুই ভাগ্য, কিন্তু একসাথে দেখলে একটা প্যাটার্ন তৈরি হয়। আর অ্যাজিক সম্রাট রোজেলের একটা বিখ্যাত উক্তি শোনায়, 3 বার কাকতালীয় ঘটনা ঘটলে তার পেছনের কারণ খোঁজা উচিত। ঠিক তাই। এই কথাটা ক্লেনের মনে একটা সন্দেহের বীজ বুনে দেয়। অ্যাজিকের বেশি কিছু বলে না, কিন্তু তার এই সতর্কবাণীটাই ক্লেনকে প্রথমবার ভাবতে বাধ্য করে যে তার চারপাশের ঘটনাগুলো হয়তো ততটা সরল নয় যতটা সে ভাবছিল। হ্যাঁ, সে হয়তো শুধু একজন তদন্তকারী নয়, বরং কোনো এক অদৃশ্য খেলার শিকার। প্রশ্ন তুলে দিয়েছে। সে প্রথমে নিজের ভাগ্য গণনা করার চেষ্টা করে, কিন্তু অবাক হয়ে দেখে যে তার গণনায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়ছে না।
সে যখন স্বপ্ন গণনার মাধ্যমে কারণ খোঁজার চেষ্টা করে তখনও ফলাফল একই আসে। সবকিছুই খুব যুক্তিসঙ্গত মনে হয়। এটা তো তার জন্য আরও বেশি বিভ্রান্তিকর। তার মনে সন্দেহটা থেকেই যায়। সে ভাবে অ্যাজিক অকারণে কিছু বলার মতো মানুষ নয়। তখন তার মাথায় একটা সম্ভাবনা আসে। যে হয়তো কোনো উচ্চতর শক্তি তার ভাগ্য গণনায় বাধা দিচ্ছে। ঠিক, এমন কোনো শক্তি যা বাস্তব জগতে তার গণনাকে প্রভাবিত করতে পারে। এই ভাবনা থেকেই সে একটা দারুণ চাল চালে। সে এমন এক জায়গায় গিয়ে ভাগ্য গণনা করার সিদ্ধান্ত নেয় যা বাস্তব জগতের প্রভাব থেকে মুক্ত। আর সেই জায়গাটাই হলো ধূসর কুয়াশার উপরে। এই জায়গাটা আসলে কি? এটা কি তার নিজের মনের ভেতর? অনেকটা তাই। এটা একটা আধ্যাত্মিক স্থান যা তার আত্মার সাথে বাঁধা। এখানে বাইরের জগতের নিয়মকানুন বা প্রভাব অনেক কম। একজন সিয়ার হিসাবে এটাই তার নিরাপদ আশ্রয়। সে একটা আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে সেখানে প্রবেশ করে। সেখানে এক বিশাল প্রাচীন হল, ব্রঞ্জের টেবিল। সেখানে বসে সে আবার ভাগ্য গণনা শুরু করে। এবার তার প্রশ্নটা ছিল খুব নির্দিষ্ট। সে একটা কাগজে লেখে, এলিয়েটের অপহরণের পেছনে কি কোনো অতি প্রাকৃত কারণ ছিল? আর এবার ফলাফলটা কি আসে? সম্পূর্ণ উল্টো। তার হাতের পেন্ডুলামটা ঘড়ির কাঁটার দিকে প্রবলভাবে ঘুরতে থাকে। যার মানে হলো উত্তরটা হ্যাঁ। একদম। এর মানে হলো ঘটনাগুলোর পেছনে সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করছে। যে শক্তিটা বাস্তব জগতে তার গণনাকে বাধা দিচ্ছিল, এই রহস্যময় জগতে তার কোনো প্রভাব নেই। এই আবিষ্কারটা তার জন্য ছিল একটা বিশাল ধাক্কা। তার মানে সে আর তার দল নাইট হক্স নিজেদের খুব বুদ্ধিমান ভাবছিল। কিন্তু আসলে তারা দড়িতে বাঁধা পুতুলের মতো নাচছিল, আর অন্য কেউ সেই দড়িটা টানছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তারা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল। ঠিক তাই। এই সত্যটা জানার পর ক্লেন আবার স্বপ্ন গণনার চেষ্টা করে। এবার সে একটা লাল চিমনি আর রঙিন তৃণভূমির আবছা ছবি দেখতে পায়, কিন্তু দৃশ্যটা সাথে সাথেই ভেঙে যায়। এর মানে কি? পেছনের শক্তিটা কি টের পেয়ে গিয়েছিল যে ক্লেন তাদের দিকে নজর রাখছে? সম্ভবত। সে যখন অন্য ঘটনাগুলো নিয়ে গণনা করতে যায় তখন আর কোনো উত্তর পায় না। সে বুঝতে পারে সেই অদৃশ্য শক্তিটা তার উপস্থিতি টের পেয়ে গেছে এবং পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এই আবিষ্কারটা তাকে ভয় পাইয়ে দেওয়ার বদলে আরও বেশি অনুপ্রাণিত করে, তাই না? একদম। এই ঘটনা তার মধ্যে একটা নতুন তাগিদ তৈরি করে। সে পরিকল্পনা করে যে তাকে দ্রুত সিয়ার পোষণ হজম করতে হবে, যাতে সে পরবর্তী পর্যায়ে যেতে পারে। আর অ্যাজিকের কাছ থেকে আরও তথ্য বের করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, কারণ অ্যাজিকি তাকে প্রথম সতর্ক করেছিল। আর শেষ চেষ্টা হিসেবে ধূসর কুয়াশার উপরই সে আরও দুটো চূড়ান্ত গণনা করে। প্রথমটা ছিল নিজের ভবিষ্যৎ নিয়ে। সিয়ারের পরবর্তী পর্যায়ে কি ক্লাউন? আর উত্তর আসে হ্যাঁ, পেন্ডুলামটা ঘুরে এটা নিশ্চিত করে। আর এরপর সে তার শেষ এবং সবচেয়ে দুঃসাহসী প্রশ্নটি করে। সে একটি কাগজে লেখে, ক্লাউন পোষণের সূত্র। সে জানে যে এই রহস্যময় জগতে তার ক্ষমতা অনেক বেশি, কিন্তু সে এটাও বুঝতে পারে যে সে এমন এক অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়েছে যার শক্তি তার কল্পনারও বাইরে। এই পুরো ঘটনাপ্রবাহ ক্লেনকে একটা সাধারণ গোয়েন্দা থেকে এক মহাজাগতিক ষড়যন্ত্রের কেন্দ্রে নিয়ে আসে। সে বুঝতে পারে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাফল্য হয়তো আগে থেকে কেউ পরিকল্পনা করে রেখেছে। চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক একটা বেশ অদ্ভুত ভবিষ্যৎবাণী দিয়ে। আমাদের গল্পের মূল চরিত্র ক্লেন খুঁজছে ক্লাউন পোষণের ফর্মুলা, কিন্তু ভবিষ্যৎবাণী করতে গিয়ে সে দেখল সম্পূর্ণ অন্য কিছু। একদম খাপছাড়া কিছু দৃশ্য, তাই না? হ্যাঁ, একদমই। আর এখানেই আমাদের আজকের আলোচনাটা জমে উঠবে। হ্যাঁ, আমরা ক্লেনের সাথে এই যাত্রায় ভেতরে ঢুকে দেখব কিভাবে সে এই আপাত দৃষ্টিতে সম্পর্কহীন সূত্রগুলোকে এক এক করে সাজাচ্ছে। অনেকটা পাজেল মেলানোর মতো। ঠিক। চলুন তাহলে তার চিন্তার সুতো ধরেই এগোনো যাক। তাহলে সেই দৃশ্যগুলো কি ছিল? প্রথমে সে কি দেখল? প্রথম দৃশ্যটা ছিল রে বিভারের মায়ের বাসায়। ওহ, যেখানে সে জীবনে প্রথমবার একটা ফোলা মৃতদেহ দেখেছিল। বেশ ভয়ঙ্কর একটা স্মৃতি। আর ঠিক এর পরে দৃশ্যটা পাল্টে গেল। একটা ধূসর গোদামঘর যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়গোড় আর একটা মস্তিষ্কের মতো মাংসপিণ্ড। রে বিভারের দেহাবশেষ। হ্যাঁ, আর তার ঠিক পরেই ভেসে ওঠে সিউটেড ক্লাউনের কবজিতে থাকা একটা বিশেষ চিহ্ন। একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। এখানেই তো শেষ না, তাই না? না, দৃশ্য আবার বদলায়। এবার ওয়েলচের বসার ঘর। আচ্ছা, যেখানে ক্লেন তার দুই সহপাঠী নায়া আর ওয়েলচের সাথে একটা পুরনো নোটবুক নিয়ে আলোচনা করছিল। তুলনামূলকভাবে এটা একটা শান্ত দৃশ্য।
কিন্তু শেষের দৃশ্যটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিলও। 3 জন ব্যক্তি, ওয়েলচ, ঘন বাদামি চুলের এক মাঝবয়সী ব্যক্তি আর এলোমেলো ভ্রু আর ধূসর নীল চোখের এক 50 ব্যক্তি। আর তাদের মাঝখানে টেবিলে রাখা ছিল সেই কুখ্যাত অ্যান্টোগোনাস পরিবারের নোটবুকটা। ভবিষ্যৎবাণী থেকে জেগে ওঠার পর ক্লিন তো একদম কোলাহলে। স্বাভাবিক। তার মাথায় তো একটাই প্রশ্ন ঘুরছে, আমি তো খুঁজছি ক্লাউন পোষণ, তাহলে আমার স্বপ্নে বারবার এই অ্যান্টোগোনাস পরিবারের নোটবুকটা আসছে কেন? মানে আধ্যাত্মিক দিক থেকেও তো এর কোনো মানে হয় না। আর এইখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ ভবিষ্যৎবাণী তো আর সবসময় সোজা সাপটা হয় না। ক্লেইন বুঝতে পারে দৃশ্যগুলো সরাসরি ফর্মুলার কথা না বললেও হয়তো ফর্মুলার পথের দিকেই ইঙ্গিত করছে। আচ্ছা। সে তখন চরিত্রগুলোকে মিলিয়ে দেখতে শুরু করে, আর তখনই তার মনে পড়ে যায় কি? ওই মাঝবয়সী লোকটা আর কেউ নয়, হ্যানেস ভিনসেন্ট। 1 মিনিট, হ্যানেস ভিনসেন্ট? সেই ডিভিনেশন ক্লাবের সদস্য, যার কিছুদিন আগেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে? ঠিক ধরেছেন। আর এই সংযোগটা খুঁজে পাওয়ার সাথে সাথে ক্লেইনের মাথায় একটা সম্ভাবনা বিদ্যুতের মতো খেলে যায়, কি সম্ভাবনা? যে ওয়েলচ নিশ্চয়ই হ্যানেস ভিনসেন্টের কাছ থেকে নোটবুকটা কিনেছিল। ও, তার মানে নোটবুকের সাথে হ্যানেসের মৃত্যুর কোনো সংযোগ থাকতে পারে? একদম। ব্যাস, তদন্তের মোড় পুরোপুরি ঘুরে গেল। তার মানে ক্লাউন পোষণের রাস্তাটা এখন অ্যান্টোগোনাস নোটবুক হয়ে হ্যানেস ভিনসেন্টের মৃত্যু রহস্যের দিকে চলে গেল। ব্যাপারটা বেশ জটিল হয়ে গেল। তো এই নতুন তথ্যের ভিত্তিতে ক্লেইনের মাথায় তখন দুটো সম্ভাব্য তত্ত্ব আসে। দুটো? আচ্ছা। প্রথমটা বেশ উচ্চাভিলাষী। সেভাবে অ্যান্টোগোনাস পরিবারের জিনিস ব্যবহার করে সিক্রেট অর্ডার নামে একটা গুপ্ত গোষ্ঠীকে টোপ দেওয়া যেতে পারে। সিক্রেট অর্ডারকে কেন? কারণ রোসেলের ডায়েরি থেকে সে জেনেছিল যে সিক্রেট অর্ডার মানে জারাপুল পরিবার অ্যান্টোগোনাস পরিবারের জিনিস খুঁজছে। দুটো পরিবারই একই সিয়ার পথের অন্তর্গত, তাদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শত্রুতা আছে। মানে টোপ দিয়ে তাদের প্রলুব্ধ করে ফর্মুলা আদায় করার একটা সুযোগ ছিল। আর দ্বিতীয় সম্ভাবনাটা কি? দ্বিতীয়টা আরও সরাসরি হতে পারে। ক্লাউন পোষণের ফর্মুলাটা নোটবুকের ভেতরেই কোথাও লেখা আছে। এটা হতে পারে। হ্যাঁ, শত্রুতা হোক বা মিত্রতা, একে অপরের সিকোয়েন্স পোষণের ফর্মুলা তাদের কাছে থাকতেই পারে। যদিও এই তথ্যটা সিউটেড ক্লাউনের কবজির চিহ্নের সাথে মিলছিল না, তবু এটা একটা সম্ভাবনা ছিল। তো এই দুটো তত্ত্বের মধ্যে দিয়ে এগোতে হলে তার প্রথম কাজটা কি? নিশ্চয়ই সেই তৃতীয় লোকটাকে খুঁজে বের করা। একদম। যে নোটবুক কেনাবেচার সময় ওয়েলচ আর হ্যানেসের সাথে ছিল, সেই লোকটাই এখন মূল চাবিকাঠি। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল, তাই না? হ্যাঁ, বড়সড় সমস্যা। ক্লেইন ছবি আঁকায় ভয়াবহ রকমের কাঁচা। মানে একদমই আঁকতে পারে না। তাহলে সেই লোকটার চেহারা পুলিশ বা অন্য কাউকে বোঝাবে কিভাবে? এটা তো আসলেই একটা বিরাট সমস্যা। তাহলে সে কি করল? সে এমন এক পদ্ধতির আশ্রয় নিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সে কোনো দেবদেবীর কাছে প্রার্থনা না করে সরাসরি নিজেকেই প্রার্থনা করল। 1 মিনিট, নিজেকেই প্রার্থনা করল? এটা কিভাবে সম্ভব? এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে। এখানেই ক্লেনের ক্ষমতার বিশেষত্ব। সে প্রার্থনা করছে দ্য ফুলকে, যে ধূসর কুয়াশার উপরের জগতের এক রহস্যময় শাসক। আচ্ছা, নিজের উচ্চতর সত্তার কাছে সাহায্য চাইল। ঠিক তাই। সে মন্ত্র উচ্চারণ করে সেই শক্তিকে আহ্বান জানায়, যাতে সে যা দেখেছে তা নিখুঁতভাবে আঁকতে পারে। অবিশ্বাস্য। তো এই অদ্ভুত প্রার্থনাটা কি কাজে দিয়েছিল? ম্যাজিকের মতো কাজ করেছিল। তার ডান হাতটা যেন নিজের থেকেই চলতে শুরু করে, আর কয়েক মুহূর্তের মধ্যে কাগজের উপর সেই তৃতীয় ব্যক্তির একটা জীবন্ত প্রতিকৃতি ফুটে ওঠে। বাহ, শুধু তাই না, তার চুল আর চোখের রঙের মতো খুঁটিনাটি বিবরণও সে পাশে লিখে রাখতে সক্ষম হয়, তাই তো? হ্যাঁ, একদম নিখুঁতভাবে। তাহলে এখন তার হাতে একটা অস্ত্র আছে, সেই রহস্যময় ব্যক্তির মুখ। এরপর সে কোথায় গেল? ডিভিনেশন ক্লাবে? হ্যাঁ, তার প্রথম গন্তব্য ছিল ডিভিনেশন ক্লাব, হ্যানেস ভিনসেন্টের পুরনো কর্মক্ষেত্র। আর এবার সে তার সাধারণ পোশাকের বদলে একটা কালো উইন্ড ব্রেকের পরেছে, ভেতরের পকেটে রিভলভার। মানে সে তৈরি হয়েই গেছে। সে শুধু তথ্যের জন্য নয়, প্রয়োজনে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তো ক্লাবে গিয়ে সে কি বলল? সরাসরি তো আর বলতে পারে না যে সে একটা ভবিষ্যৎবাণীতে লোকটাকে দেখেছে। অবশ্যই না। সে একটা বিশ্বাসযোগ্য গল্প তৈরি করে। সেখানে অ্যাঞ্জেলিকা নামের একজন অ্যাটেন্ডেন্টের সাথে তার দেখা হয়। ক্লেইন
তাকে বলে যে সে স্বপ্নে হ্যানেস ভিনসেন্টকে এই লোকটির সাথে তর্ক করতে দেখেছে এবং স্বপ্নের ওপর ভিত্তি করে সে ছবিটি এঁকেছে। বেশ চতুর পরিকল্পনা। অ্যাঞ্জেলিকা কি চিনতে পারল? হ্যাঁ, চিনতে পারল। অ্যাঞ্জেলিকা জানায় মাসখানেক আগে এই লোকটি মিস্টার ভিনসেন্টকে দরজার কাছে বিদায় জানাতে এসেছিল আর তারা বেশ গোপনীয়ভাবে কিছু আলোচনা করছিল। তার মানে লোকটা আসলেই হ্যানেস ভিনসেন্টের পরিচিত ছিল। ঠিক, নামটা জানা গেল না, কিন্তু ক্লেইনের ভবিষ্যৎবাণী যে সঠিক ছিল সেটা নিশ্চিত হওয়া গেল। আর এই কথোপকথনের সময়ই ক্লেইনের মধ্যে একটা বড় উপলব্ধি আসে। কি রকম? সে একজন দ্রষ্টা বা সিয়ারের প্রকৃত সারমর্ম বুঝতে পারে। সে উপলব্ধি করে ভাগ্যকে দেখা এক জিনিস আর তার ব্যাখ্যা করা আর এক জিনিস। একটা ভুল ব্যাখ্যা কতটা মারাত্মক হতে পারে। এক্স্যাক্টলি। এই উপলব্ধিটা তাকে তার পোষণ হজম করার পথে আরও এক ধাপ এগিয়ে দেয়। এটা শুধু কেস সমাধান করা নয়, তার নিজের আধ্যাত্মিক উন্নতিও বটে। এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আচ্ছা, ডিভিনেশন ক্লাবের পর তার পদক্ষেপ কি ছিল? এবার সে গেল তার ক্যাপ্টেন ডান স্মিথের কাছে। আচ্ছা, সেখানেও সে একটা সাজানো গল্প বলল। সে ক্যাপ্টেনকে বোঝালো যে হ্যানেস ভিনসেন্টের মৃত্যুর তদন্তে সে এই লোকটিকে সন্দেহ করছে। আর ক্যাপ্টেন ডান তার কথা বিশ্বাস করলেন? হ্যাঁ, কারণ ক্লেইনের ট্র্যাক রেকর্ড ভালো ছিল। ক্যাপ্টেন তার কথায় ভরসা করে পুলিশ বিভাগকে ছবিটা দিয়ে লোকটিকে খোঁজার নির্দেশ দেন। ক্লেইনের জন্য তো লোকটির নাম আর পরিচয়টুকুই যথেষ্ট ছিল, তাই না? হ্যাঁ, বাকিটা সে তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে বের করে নিতে পারত। তাহলে তো মামলা প্রায় সমাধানের পথে। কিন্তু ক্লেইন অপেক্ষা করার পাত্র নয়। সে ভবিষ্যতের বিপদের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চেয়েছিল, তাই সে কিছু আধ্যাত্মিক সরঞ্জাম কিনতে গেল। কোথায়? শহরের এক কুখ্যাত জায়গায়, ইভেন ড্র্যাগন বার। সরঞ্জাম কিনতে গিয়ে বারে, আর সেখানেই কি সেই অভাবনীয় ঘটনাটা ঘটল? ঠিক তাই, এটাইকে বলে ভাগ্য, বা হয়তো একজন সিয়ারের অবচেতন আকর্ষণ। বারের মালিক সুয়েনের সাথে তার দেখা হয়। কথায় কথায় ক্লেইন তাকে প্রতিকৃতিটা দেখায়। আর সুয়েন লোকটাকে চিনা ফেলে? হ্যাঁ, সে জানায় কিছুদিন আগে লোকটি তার কাছে হোর্নাসেস পর্বতমালার প্রধান শৃঙ্গ সম্পর্কিত কোনো পুরনো নথি বা জিনিসের খোঁজে এসেছিল। হোর্নাসিস পর্বতমালার প্রধান শৃঙ্গ? এটা তো একটা বিশাল সূত্র। বিশাল। আর এই তথ্যটা শোনার সাথে সাথে ক্লেনের মাথায় বিদ্যুতের মতো একটা পুরনো স্মৃতি খেলে যায়। কোন স্মৃতি? কিছুদিন আগেই সে ডিউইভেল লাইব্রেরি থেকে ঠিক এই বিষয়ের উপর একটা জার্নাল ধার করেছিল। ও রাইট, তখন লাইব্রেরিয়ান তাকে বলেছিল যে ঠিক তার আগেই অন্য কেউ একজন বইটা ফেরত দিয়ে গেছে। একদম। দুটো বিচ্ছিন্ন ঘটনা হঠাৎ করেই এক সুতোয় বাধা পড়ে গেল। এটা তো মহজ কাকতালীয় হতে পারে না। সম্ভাবনা খুবই কম। হোর্নাসিস পর্বতমালার ওপর গবেষণা তো আর খুব জনপ্রিয় বিষয় নয়। ঠিক। দুটো আলাদা জায়গায় একই অখ্যাত বিষয়ের উল্লেখ। ক্লেইন প্রায় নিশ্চিত হয়ে যায় যে সে সঠিক পথে এগোচ্ছে। তার পরবর্তী গন্তব্য ছিল সেই লাইব্রেরি। একদম। সে আর এক মুহূর্ত দেরি না করে ডিউইভিল লাইব্রেরির দিকে ছুটল। সেখানে গিয়ে সে তার স্পেশাল অপারেশনস ডিপার্টমেন্টের পরিচয়পত্র দেখায়। তার মানে এবার সে তার প্রাতিষ্ঠানিক ক্ষমতারও ব্যবহার করল। সে লাইব্রেরিতে কি চাইল? সে লাইব্রেরিয়ানদের কাছে গত 2 মাসের বই ধার নেওয়ার রেকর্ড দেখতে চাইল, বিশেষ করে সেই জার্নালটা কে বা কারা ধার নিয়েছিল। আর তার পরিচয়পত্র দেখে তারা সাহায্য করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, দ্রুত। এবং রেকর্ডে কি সে সেই লোকটির নাম খুঁজে পেল? হ্যাঁ, রেকর্ডে দেখা গেল সেই ব্যক্তি গত কয়েক মাসে বেশ কয়েকবার ওই জার্নালটা ধার নিয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা কি ছিল? সে শেষবার জার্নালটা ধার করেছিল হ্যানেস ভিনসেন্টের মৃত্যুর ঠিক আগের দিন। তার মানে সব সূত্র, সব খাপছাড়া দৃশ্য একসাথে এসে একটা বিন্দুতে মিলে গেল। একদম। অবশেষে। তাহলে কে ছিল সেই ব্যক্তি? ক্লেইন অবশেষে তার লক্ষ্যের নাম ঠিকানা পেয়ে যায়। নাম সিরিয়াস আরাফিস। পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী। আর ঠিকানা 19 হাওয়েজ স্ট্রিট। একটা অস্পষ্ট রহস্যবাণী থেকে শুরু করে একটা নির্দিষ্ট নাম আর ঠিকানায় এসে তার প্রাথমিক অনুসন্ধান শেষ হয়। তো আমাদের আজকের গল্পের শুরুটা হচ্ছে ডিউভিল লাইব্রেরির ভেতর থেকে। বেশ শান্ত একটা পরিবেশ। বাইরে থেকে দেখতে শান্ত, কিন্তু ভেতরে ক্লিন একটা বিশাল রহস্যের জট খোলার চেষ্টা করছে। একদম। ওর হাতে শুধু কয়েকটা নাম, কয়েকটা ঠিকানা। আর সবগুলোই যেন একটাই দিকে ইশারা করছে, হাওয়েজ স্ট্রিট। ঠিক। এই হাওয়েজ স্ট্রিট ব্যাপারটাই বেশ অদ্ভুত। মানে
ওয়েলচ নামে একজন, ডিভিনেশন ক্লাব, আর সিরিয়াস আরা নামে এক কাপড়ের ব্যবসায়ী। সবার ঠিকানা একই রাস্তায়। এটা তো আর কাকতালীয় হতে পারে না, তাই না? বিশেষ করে যখন হ্যানেস ভিনসেন্টের মতো একজনের রহস্যজনক মৃত্যু এর সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, হ্যানেস ভিনসেন্ট, যে লোকটা গুহবিদ্যা বা মিস্ট্রিজমের সাথে গভীরভাবে যুক্ত ছিল। ক্লেইনের সন্দেহটা খুব স্পষ্ট ছিল। তার মনে হচ্ছিল হ্যানেস কোনো গোপন সংগঠনের সদস্য ছিল, আর তার মৃত্যুর পেছনেও সেই সংগঠনেরই হাত আছে। আর এই পুরো রহস্যের চাবিকাঠি হল ওই কাপড়ের ব্যবসায়ী সিরিয়াস আরা। আর এখানেই গল্পের মোড়টা আসে। ক্লেইন কিন্তু শুধু অনুমানের উপর বসে থাকেনি। সে সোজা লাইব্রেরিতে চলে গেল সিরিয়াসের রেকর্ড ঘাঁটতে, আর সেখানেই একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেল। হ্যাঁ, সে দেখল সিরিয়াস শেষবার বই ধার নিয়েছিল হ্যানেসির মৃত্যুর ঠিক আগের দিন। আর তারপর আর বইটা ফেরত দিতে আসেনি, যেটা তার অভ্যাসের একেবারে উল্টো। তার মানে ক্লেইনের থিওরিটা ছিল যে হ্যানেসের মৃত্যুর খবর পেয়ে সিরিয়াস ভয় পেয়ে গেছে। একদম, সে হয়তো ভাবছে পুলিশ বা অন্য কেউ এখন তাকেও খুঁজছে, তাই সে গা ঢাকা দিয়েছে। কিন্তু যখন ক্লেইন পায়ে হাল ছেড়ে দিয়েছে, ভাবছে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা ভাগ্য ছাড়া আর কিছুই বলা যায় না। এটা গল্পের অন্যতম সেরা একটা মুহূর্ত। ক্লেইন যখন লাইব্রেরি থেকে বেরোচ্ছে, ঠিক তখন একজন লোক মুখ নিচু করে ভেতরে ঢুকছে। কোটের কলারটা উঁচু করে তোলা, যাতে চেনা না যায়। কিন্তু ক্লেইনে চোখ হারায়নি। ওই ঘন অগোছালো ভ্রু আর ওই ধূসর নীল চোখ। ছবির সাথে হুবহু মিল। ইনি সিরিয়াস আরা, ভাবা যায়? যাকে খুঁজছে সে নিজেই কিনা সামনে এসে হাজির। দিয়ে যাওয়ার ভান করেছে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু ভাগ্য তার পক্ষেই ছিল। হ্যাঁ, যে লাইব্রেরিয়ান একটু আগে সিরিয়াসকে চিনতে পারেননি, তিনি বই ফেরত নেওয়ার সময় ক্লেইনের দেখানো পোর্ট্রেটটা মনে করে ফেলেন। আর ভয়ে চিৎকার করে ওঠেন, অফিসার, অপরাধী এখানেই! ব্যাস, মুহূর্তের মধ্যে লাইব্রেরির শান্ত পরিবেশটা একটা অ্যাকশন ফিল্মের সেটে পরিণত হলো। সিরিয়াস 1 সেকেন্ডে অপেক্ষা না করে জানালার দিকে দৌড়ে দিল। দরজার দিকে নয়, কিন্তু জানালার দিকে। আর ক্লেইনও সাথে সাথে রিভলভার বের করে গুলি চালালো। এখান থেকে আমরা প্রথমবার ক্লেইনের চরিত্রের একটা অন্য দিক দেখতে পাই। সে শুধু একজন চিন্তাশীল তদন্তকারী নয়, প্রয়োজনে সে মারাত্মকও হয়ে উঠতে পারে। প্রথম গুলিটা খালি ছিল, কিন্তু দ্বিতীয় গুলিটা ছিল রূপোর তৈরি ডেমন হান্টিং বুলেট, আর ওটা ঠিকই সিরিয়াসের পিঠে গিয়ে লাগল। এই ডেমন হান্টিং বুলেট, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। এটা বুঝিয়ে দেয় যে ক্লেইন জানত তার শত্রু কোনো সাধারণ মানুষ নয়। কাঁচ ভেঙে সিরিয়াস বাইরে লাফিয়ে পড়ল, আর ক্লেইনও তাকে অনুসরণ করল। আর এখান থেকেই গল্পটা একটা গোয়েন্দা কাহিনী থেকে সরে গিয়ে পুরোপুরি একটা সুপার ন্যাচারাল হররের দিকে মোড় নেয়। গলির ভেতরে ঢুকেই ক্লেইনের আধ্যাত্মিক ক্ষমতা, মানে ওর সিয়ার সত্তা, ওকে সতর্ক করে দিল। সে বুঝতে পারল সামনে যে আহত অবস্থায় পড়ে আছে সে আর মানুষ নেই, সে একটা হিংস্র জানোয়ারের মতো ভয়ঙ্কর। আর তার প্রমাণও সাথে সাথে পাওয়া গেল। মাটিতে পড়া রক্তের রং লাল থেকে কালো হয়ে গেছে। ঠিক, এটা একটা ক্লাসিক হরর সংকেত। আর ঠিক তখনই সিরিয়াস পাল্টা আক্রমণ করল। এই আক্রমণের বর্ণনাটা কিন্তু খুব বীভৎস। সিরিয়াসের মুখটা আঁচিলে ভরা, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বলতে গেলে এটা তার আত্মার বিকৃতির একটা শারীরিক প্রকাশ। আর সে প্রায় 7-8 মিটার লাফ দিল, যা কোনো মানুষের পক্ষে সম্ভবই না। এটা পরিষ্কার যে ক্লেইন এক অমানুষিক শক্তির মুখোমুখি হয়েছে। কিন্তু ক্লেইন ভয় পায়নি। সে খুব কাছ থেকে সিরিয়াসের মাথায় পরপর 4টে গুলি করল। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, তাতেও সিরিয়াস থামল না। সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। একদম, এটা বুঝিয়ে দেয় যে এদেরকে সাধারণ অস্ত্র দিয়ে হারানো কতটা কঠিন। আর তাই ক্লেইনকে শেষ পর্যন্ত তার রূপো বাঁধানো বেতটা ব্যবহার করতে হলো। রূপো এখানে শুধু একটা ধাতু নয়, এটা অশুভ শক্তিকে প্রতিহত করার একটা প্রতীক। সে ততক্ষণ আঘাত করতে থাকল যতক্ষণ না সিরিয়াস পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। লড়াইটা সংক্ষিপ্ত কিন্তু খুবই ব্রুটাল ছিল। আর এটা ক্লেইনকে বুঝিয়ে দিল যে তার সামনের পথটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। লড়াই শেষ, কিন্তু আসল রহস্য শুরু তো এখান থেকেই। হ্যাঁ, ক্লেইন সিরিয়াসের পকেট থেকে যে জিনিসগুলো উদ্ধার করে তার মধ্যে ছিল কয়েকটা ভাঁজ করা চিঠি। চিঠিগুলো মিস্টার জেড নামে কাউকে লেখা হয়েছিল, আর এই চিঠিগুলোই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এই চিঠিটাকে আমরা গল্পের তথ্যের খনি বলতে পারি। এতদিন ধরে যা কিছু রহস্য ছিল তার অনেকগুলো উত্তর এখানে পাওয়া গেল। প্রথম তথ্যটাই তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। অ্যান্টিগনাস পরিবারের একটি জীবন্ত নোটবুক। হ্যাঁ, এটা কোনো রূপক নয়,
আক্ষরিক অর্থেই একটা জীবন্ত বই যার নিজস্ব ইচ্ছা আছে। মানে বইটা নিজের মর্জিমতো তথ্য প্রকাশ করে। এই আইডিয়াটাই তো দারুণ। অসাধারণ একটা কনসেপ্ট। সিরিয়াস লিখেছে যে সে আর হ্যানেস এই নোটবুকে ঝুঁকি নিতে চায়নি, তাই ওয়েলচের কাছে বিক্রি করে দিয়েছিল। কারণ বইটা তাদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল না। তার মানে নোটবুক নিজেই ঠিক করে যে সে কাকে কি জানাবে। আচ্ছা, চিঠির দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য ছিল হ্যানেসের মৃত্যু নিয়ে। ক্লেইন তো ভাবছিল এর পেছনে নোটবুক দায়ী। কিন্তু সত্যিটা অন্য ছিল। সিরিয়াস লিখেছে হ্যানেসের মৃত্যু হয়েছে তার এক নারী শিষ্যের ভুলের কারণে। সেই শিষ্য নাকি নাইন হক্সদের সামনে একটা গোপন মন্ত্র উচ্চারণ করে ফেলেছিল। আর তার মাধ্যমেই তারা হ্যানেসের অবস্থান জেনে যায়। আসলে এই গোপন সংগঠনগুলোর জগৎটাই এমনই। একটা ছোট ভুল মানেই মৃত্যু। আর তৃতীয় তথ্যটা ছিল ক্লেনের জন্য সবচেয়ে ব্যক্তিগত। অ্যান্টিগনেস পরিবারকে নিয়ে। তারা নাকি সিয়ার পথের অনুসারী ছিল, ঠিক ক্লেনের মতোই। ঠিক এই মুহূর্তে পুরো ঘটনাটা ক্লেনের জন্য ব্যক্তিগত হয়ে গেল। সে বুঝতে পারল যে রহস্যের পেছনে সে ছুটছে সেটা তার নিজের পরিচয়ের সাথে, তার ক্ষমতার উৎসের সাথে জড়িয়ে আছে। আর হর্নাসিস পর্বতমালার চূড়ায় গুপ্তধনের উল্লেখটা গল্পের জন্য একটা নতুন দরজা খুলে দিল। একটা ভবিষ্যতের লক্ষ্য তৈরি করে দিল। আর চিঠির শেষে যে কথাটা লেখা ছিল সেটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। শেষ সময়ে আমি টিঙ্গেনের সমস্ত মেষ শাবককে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেব। এর মানে কি? এর মানে হল সিরিয়াস শুধু একজন সাধারণ অপরাধী ছিল না, সে একজন ফ্যানাটিক যে পুরো শহরকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। মেষশাবক বলতে এখানে শহরের সাধারণ নিরীহ মানুষদের বোঝানো হয়েছে। এই একটা লাইন পুরো রহস্যের মাত্রাটাই পাল্টে দেয়। এটা এখন আর শুধু একটা খুনের তদন্ত নয়, এটা একটা সম্ভাব্য গণহত্যা ঠেকানোর লড়াই। এই সব তথ্য পাওয়ার পর ক্লেনের কাছে সবচেয়ে জরুরি হয়ে ওঠে তার পরের পদক্ষেপটা। ক্লাউন পোষণের ফর্মুলা খুঁজে বের করা। আর তার জন্য সে যে সিদ্ধান্তটা নিল সেটা ছিল অবিশ্বাস রকমের ঝুঁকিপূর্ণ। সে মিডিয়ামশিপের সিদ্ধান্ত নেয়, অর্থাৎ মৃত সিরিয়াসের আত্মার সাথে যোগাযোগ করার। আমাদের বুঝতে হবে এই গল্পের জগতে মিডিয়ামশিপ কোনো সাধারণ প্ল্যানচেটের মতো বিষয় নয়। না, এটা নিজের মানসিক জগতে একটা দরজা খুলে দেওয়ার মতো, বিশেষ করে যখন আপনি একজন হেরেটিক বা ধর্মবিরোধীর আত্মার সাথে যোগাযোগ করছেন। সে দরজা দিয়ে কি ঢুকে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। ক্লেন এখানে নিজের মানসিক সুস্থতাকে বাজি রাখছিল। কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। সে ঘটনাস্থলেই একটা আধ্যাত্মিক রিচুয়াল শুরু করে। হোলি নাইট পাউডার আর অন্যান্য উপাদান দিয়ে অদৃশ্য বেষ্টনী তৈরি করে। হ্যাঁ, মন্ত্র উচ্চারণ শুরু করে। এই জায়গাগুলো গল্পের ম্যাজিক সিস্টেমটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। অবশ্যই। মন্ত্র শুরু হতেই ক্লেইন এক ঘোরের মধ্যে চলে যায় এবং সিরিয়াসের আত্মার স্মৃতি দেখতে শুরু করে। আর সে যা খুঁজছিল তা পেয়েও যায়, ক্লাউন পোষণের সম্পূর্ণ ফর্মুলা। ফর্মুলার উপাদানগুলো বেশ অদ্ভুত। যেমন ধরুন হর্নাসিস, ধূসর পর্বত ছাগলের শিঙের ক্রিস্টাল বা মানবমুখী গোলাপের ডাঁটা। এই নামগুলো শুধু রহস্যময় নয়, এগুলো পোষণের কার্যকারিতা সম্পর্কেও একটা ধারণা দেয়। মানবমুখী গোলাপ হয়তো ইঙ্গিত দেয় যে এই পোষণটা মানুষের উপলব্ধি বা আচরণকে প্রভাবিত করে, যা একজন ক্লাউনের চরিত্রের সাথে মিলে যায়। এটা শুধু একটা রেসিপি নয়, এটা গল্পের থিমের সাথেও জড়িত। কিন্তু ফর্মুলা পেয়ে যাওয়ার পরেও রিচুয়াল শেষ হয় না। না, ক্লেইন আরও ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। হ্যাঁ, সে দেখে যে সিরিয়াস একটা পেন্ডুলাম ব্যবহার করে প্রার্থনা করছে, কিন্তু পেন্ডুলামটা ছিল একটা ফাঁসিতে ঝোলানো এক চোখওয়ালা দৈত্যের মূর্তি। আর হঠাৎ করেই সেই দৈত্যের চোখ থেকে লাল আভা বেরিয়ে আসে। আর ক্লেইনের দেখা দৃশ্যটা ভেঙে চুরমার হয়ে যায়। সে প্রচণ্ড মানসিক আঘাতে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর তখনই সে বুঝতে পারে সিরিয়াস একা ছিল না, সে অরোরা অর্ডার নামে এক গোপন সংগঠনের সদস্য ছিল, যারা দ্য হ্যাং জায়ান্ট বা ট্রু ক্রিয়েটর নামে এক সত্তার উপাসনা করে। ওই দৈত্যের মূর্তিটিই ছিল তাদের দেবতা। তাহলে সিরিয়াসের ওই অমানসিক শক্তি আর শারীরিক বিকৃতির কারণ ছিল এই অরোরা অর্ডার। ঠিক তাই। এই সংগঠনের সদস্যরা সরাসরি তাদের দেবতার কাছ থেকে শক্তি পায়। তারা নাকি সেই সত্তার ফিসফিসানি শুনতে পায়। এর ফলে তারা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু বিনিময়ে তাদের মানসিক ভারসাম্য হারাতে হয়। তারা ধীরে ধীরে পাগল হয়ে যায়। সিরিয়াসের ক্ষেত্রেও তাই হয়েছিল। সে নিজের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটা দানবে পরিণত হয়েছিল। কিছুক্ষণ পরেই যখন ক্লেইনের সহকর্মী ক্যাপ্টেন ডান ঘটনাস্থলে পৌঁছয়, ক্লিন তাদের কাছে চিঠিগুলো হস্তান্তর করে, পুরো ঘটনাটা খুলে বলে। কিন্তু সে একটা কথা উল্লেখ করে,
তার মনে হচ্ছে এই সব ঘটনা কোনো কাকতালীয় ব্যাপার নয়। সবকিছু যেন তাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আর এখানেই আমরা গল্পের মূল থিমটা খুঁজে পাই, নিয়তি বনাম ষড়যন্ত্র। ক্লেনের মনে হতে থাকে সে যেন ভাগ্যের বোনা এক দম বন্ধ করা জালের মধ্যে আটকে পড়েছে। ভেবে দেখুন যে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক মূল ক্লেইনের মৃত্যুর কারণ। সেই পরিবারও ছিল সিয়ার পথের অনুসারী। যে গোপন সংগঠন তাকে খুঁজছে তারাও সিয়ার পথের সাথে যুক্ত। আর এখন এই অরোরা অর্ডারের উপস্থিতি, সব কিছুই যেন একই সুতোয় গাঁথা। এই অনুভূতিটা সত্যি ভয়ঙ্কর। মনে হচ্ছে সে যেন একটা দাবার বোর্ডের গুটি আর অন্য কেউ চাল দিচ্ছে। রাত তখন প্রায় ৮টা। মোরেটি পরিবারের ডাইনিং টেবিল। এখানেই আমাদের আজকের গল্পের শুরু। বেশ ঘরোয়া একটা পরিবেশ, তাই না? একদম। ক্লেন, বেনসন আর মেলিসা ৩ ভাই বোন। ওরা রাতের খাওয়া শেষ করেছে সবে। আর আজকের মেনুটা মনে হচ্ছে বেনসনের দারুণ লেগেছে। হ্যাঁ, টমেটো আর ষাঁড়ের লেজের স্যুপ। বেনসন তো মজা করে ক্লেনকে বলছিলই যে টিঙ্গেন শহর একজন অসাধারণ শেফকে হারিয়েছে। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির কাছে। হ্যাঁ, মানে এটা শুধু রান্নার প্রশংসা না, ওদের মধ্যেকার যে একটা সুন্দর সম্পর্ক সেটাও ফুটে ওঠে আর কি। ঠিক। আর এই উষ্ণ পরিবেশেই ক্লেন একটা বেশ বড় খবর দেয়। হ্যাঁ, সে জানায় যে পুলিশ ডিপার্টমেন্ট তাকে একজন খণ্ডকালীন পরামর্শক হিসেবে নিতে চায়। তার ইতিহাস জ্ঞানের জন্য, তাই তো? এটা তো ওদের পরিবারের জন্য অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই। প্রথমত আর্থিক দিক থেকে একটা স্বস্তি। ক্লেন তো স্বপ্ন দেখে ভাই বোনকে ডেসিবেতে নিয়ে যাবে, যেখানে ওরা ভাত খেতে পারবে। যেটা ওদের কাছে তখনও একটা স্বপ্নের খাবার। ঠিক। তো এই অতিরিক্ত আয়টা সেই স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এর চেয়েও এর একটা গভীর তাৎপর্য আছে। কি রকম? ক্লেনকে এখন দুটো জীবন সামলাতে হবে। একদিকে সে নাইট হক, একটা গোপন সংগঠনের সদস্য, যারা শহরের অতিপ্রাকৃত বিপদ সামলায়। হ্যাঁ, আর অন্যদিকে সে পুলিশের পরামর্শক, সমাজের চোখে একজন সম্মানীয় ব্যক্তি। এই দুটো পরিচয় একসাথে চালানো বেশ বড় একটা চ্যালেঞ্জ। একদিকে গোপন জগৎ, অন্যদিকে প্রকাশ্য জগৎ। দুটোকে একসাথে সামলানো তো বেশ ঝুঁকির। তো যাই হোক, এই খবরে বেনসন খুব উৎসাহিত হয়ে ওঠে। সে মজা করে বলে, জ্ঞানী যখন আসল সম্পদ, তাহলে তো ওরও আবার পড়াশোনা শুরু করা উচিত। আর সে তো রীতিমতো শপথ করে বসে। হ্যাঁ, দেবীর নামে শপথ করে বলে প্রতিদিন ১.৫ ঘণ্টা করে পড়বে, আর না পারলে সে নাকি কোকড়া চুলের বেবুন হয়ে যাবে। এটা ওদের খুনসুটিটা দেখালেও পড়াশোনার প্রতি যে ওদের একটা সম্মান আছে সেটাও পরিষ্কার। একদম। তো এই পারিবারিক উষ্ণতার ঠিক পরদিনই ক্লেনকে ফিরতে হয় তার অন্য জগতে, নাইট হকসদের বেসমেন্টে। যেখানে ওদের সাপ্তাহিক সভা চলছিল। এই সভাগুলো ঠিক কেমন হয়? সাধারণ কোনো অফিসে মিটিংয়ের মতো? না, একেবারেই না। বাইরে থেকে দেখলে হয়তো সাধারণই মনে হবে, কিন্তু ভেতরের আলোচনাগুলো আসলে শহরের ভাগ্য ঠিক করে দেয়। আচ্ছা। ক্যাপ্টেন ডাউন প্রথমে পুরানো মিশন আর নতুন চ্যালেঞ্জ নিয়ে কথা শুরু করে, আর সেখানেই উঠে আসে সিরিয়াস আরাপিস নামে একজনের কথা। সিরিয়াস আরাপিস? হুম। যে অরোরা অর্ডার নামে একটা গোপন সংগঠনের সদস্য ছিল? ওর আস্তানা থেকে তো বেশ জরুরি কিছু জিনিস পাওয়া গিয়েছিল, তাই না? হ্যাঁ, আর এটাই ছিল সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ওর কাছ থেকে 3টে সিকোয়েন্স পোর্শনের ফর্মুলা পাওয়া গেছে। সিকোয়েন্স 9 সিয়ার, সিকোয়েন্স 8 অ্যাপ্রেন্টিস আর সিকোয়েন্স 8 ক্লাউন। এক মিনিট। সিকোয়েন্স পোর্শন, এই ব্যাপারটা আমাদের শ্রোতাদের জন্য একটু পরিষ্কার করা দরকার। এটা কি কোনো বিশেষ ওষুধ বা কিছু? খুব ভালো একটা পয়েন্ট। এই জগতে ক্ষমতা পাওয়ার উপায় হলো এই সিকোয়েন্স পোর্শনগুলো। এগুলো অনেকটা আর কি জাদুকরি ফর্মুলার মতো। যেগুলো খেলে সাধারণ মানুষ অতিপ্রাকৃত ক্ষমতা পায়। একদম। আর প্রত্যেকটা সিকোয়েন্স হলো ক্ষমতার এক একটা ধাপ। সিকোয়েন্স 9 হলো একদম শুরুর স্তর। তার মানে এই ফর্মুলাগুলো হলো ক্ষমতা পাওয়ার চাবিকাঠি। আর ক্লেনের জন্য তো ক্লাউন পোর্শনটা বিশেষভাবে জরুরি ছিল। ঠিক। ক্লেন নিজে তো এই ক্লাউন হওয়ার পথেই এগোচ্ছে, তাই এই ফর্মুলাটা পাওয়া ওর জন্য একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু ক্যাপ্টেন ডানোকে সতর্ক করে দেয়। হ্যাঁ, সাথেই বলে যে ক্ষমতা পাওয়ার লোভটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।
কারণ এই পথে তাড়াহুড়ো করলে বিপদ হবেই। ক্ষমতার সাথে যে দায়িত্ব আর বিপদ দুটোই আসে, ক্যাপ্টেন ডান সেটাই মনে করিয়ে দিচ্ছে। এরপর ক্লেইন তার ব্যক্তিগত তদন্তের জন্য একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে যায়। নাইট হক্স হয়েও কেন তার আলাদা ডিটেকটিভের কাছে যেতে হলো? কারণ নাইট হক্সদের কাজের তো একটা নিয়মকানুন আছে। ঠিক, তারা চাইলেই সব বিষয়ে নাক গলাতে পারে না। ক্লেইন এমন কিছু খুঁজছিল যে ওর ব্যক্তিগত মিশনের অংশ আর কি, নাইট হক্সদের এখতিয়ারের বাইরে। তাই সে পরিচয় গোপন করে মুখ ঢেকে ডিটেকটিভ হেনরির অফিসে পৌঁছায়। আর তাকে দুটো কাজ দেয়। একটা হলো একটা ছবি থেকে একটা বাড়ি খুঁজে বের করা। আর অন্যটা ছিল হারবারের এলাকার একটা বারে কি বলে সাইকোলজি অ্যালকেমিস্টদের কোনো সদস্যকে খুঁজে বের করা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে কাজ দুটোর মধ্যে কোনো যোগসূত্র নেই, কিন্তু দুটোই ক্লেইনের অতীত আর ভবিষ্যতের সাথে জড়িত। সে তার আগের জীবনের কিছু রহস্যের সমাধান খুঁজছিল। ডিটেকটিভ হেনরি 10 পাউন্ড চায়, আর ক্লেইন কোনো দরাদরি না করেই 2 পাউন্ড অগ্রিম দিয়ে দেয়। তার এই অদ্ভুত আচরণে ডিটেকটিভ বেশ অবাক হয়। ক্লেইনের জগৎটা যেখানে এত অন্ধকার আর রহস্যে ঘেরা, ঠিক তখনই শত শত মাইল দূরে ব্যাকল্যান্ডের অভিজাত সমাজে ক্ষমতার আরেকটা খেলা চলছিল, আর সেই খেলার এক নতুন চরিত্র, অড্রে হল। হ্যাঁ, গল্পের ফোকাসটা এবার পুরোপুরি ঘুরে যাচ্ছে। অড্রে একজন অভিজাত তরুণী যে একটা সাহিত্য আসরে যোগ দিয়েছে, কিন্তু সে সাধারণ কেউ না, সে একজন স্পেকটেটর। স্পেকটেটর এর মানে কি? স্পেকটেটর হলো এমন একজন বিয়ন্ডার যার ক্ষমতা হলো মানুষকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা। তারা মানুষের মনের ভাব, শারীরিক ভাষা, ছোট ছোট অভ্যাস, এই সব দেখেই তাদের সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। ঠিক এই ক্ষমতাটা অড্রেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে। আর সেই আসরেই তার সাথে পরিচয় হয় ফোর্স ওয়াল নামের একজন লেখকের, যার লেখা স্টর্মউইন্ড মাউন্টেন ভিলা বইটা তখন খুব জনপ্রিয়। হ্যাঁ, আর অড্রে তাকে পর্যবেক্ষণ করতে শুরু করে, আর তার স্পেকটেটর ক্ষমতা দিয়ে সে অদ্ভুত কিছু জিনিস খেয়াল করে। যেমন ফোর্সের আঙ্গুলে সিগারেটের দাগ, কলম ধরার কারণে হাতে পড়া করা, এমনকি তার হাঁটার ভঙ্গিতেও একটা অন্যরকম শক্তির আভাস পায় সে। আর সাথে সাথে বুঝে যায় যে ফোর্স কোনো সাধারণ লেখিকা নন, সেও একজন বিয়ন্ডার। তার মানে ফোর্স ইচ্ছে করেই অভিজাতদের সাথে মিশছে। অড্রের মনে তখন প্রশ্ন জাগে, ওর উদ্দেশ্যটা কি? টাকা নাকি অন্য কিছু? এই চিন্তায় সে এতটাই মগ্ন হয়ে পড়ে যে নিজের পোশাকের ওপর পা ফেলে প্রায় পড়েই যাচ্ছিল। এটা বেশ মজার। মানে যতই ক্ষমতাশালী হোক না কেন, অড্রে এখনও একজন তরুণী। ঠিক। তো সাহিত্য আসরের পর অড্রে, ফোর্স আর বাড়ির মালিক ভিসকাউন্ট গ্লেন্ড একটা ব্যক্তিগত ঘরে দেখা করে, আর সেখানেই ফোর্স তার ক্ষমতার একটা প্রমাণ দেয়। আর সেটা তো ছিল অবাক করার মতো। হ্যাঁ, সে ঘরের তালাবন্ধ দরজার দিকে এগিয়ে যায়, আর চোখের পলকে দরজার মধ্যে দিয়ে একটা অশরীরী আত্মার মতো পার হয়ে যায়। তারপর বাইরে থেকে দরজাটা খুলে দেয়। অড্রে আর গ্লেন্ড তো হতবোগ। হওয়ারই কথা। এরপরেই ফোর্স তার আসল উদ্দেশ্যটা জানায়। সে তাদের কাছে একটা অদ্ভুত সাহায্য চায়। সে চায় যে ওরা যেন তার এক সঙ্গীকে জেল থেকে ছাড়াতে সাহায্য করে। হ্যাঁ, অড্রে যখন জিজ্ঞেস করে সে নিজে কেন কাজটা করছে না, ফোর্স একটা অদ্ভুত যুক্তি দেয়। সে বলে, জীবন ছোট, কিন্তু করার মতো অনেক কিছু আছে। ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এটা তো বেশ স্বার্থপরের মতো শোনালো। নিজের সঙ্গীর জন্য ঝুঁকি নিতে চাইছে না। ঠিক। তার চরিত্রটা বেশ জটিল। অড্রে যখন জানতে চায় যে তার সঙ্গীর অপরাধটা কি, ফোর্স একটু ইতস্তত করে। কি বলে সে? বলে যে তার সঙ্গী নাকি একজন গুন্ডাকে শায়েস্তা করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছিল। তার এই এড়িয়ে যাওয়া উত্তরটা বুঝিয়ে দেয় যে ঘটনাটা হয়তো অতটা সহজ সরল নয়। একদিকে অভিজাত সমাজে এই অদ্ভুত অনুরোধ, আর অন্যদিকে টিঙ্গেনে ক্লেইনের জীবন মরণের লড়াই। গল্পটা আবার ক্লেইনের কাছে ফিরে আসে। শনিবার রাতে ওর ডিউটি পড়েছে চ্যানিস গেট পাহারা দেওয়ার। জায়গাটা কেমন? চ্যানিস গেট হল নাইট হক্সদের বেসমেন্টে সবচেয়ে সুরক্ষিত আর রহস্যময় জায়গা। এর পেছনেই সিল্ড আর্টিফ্যাক্টগুলো রাখা হয়। আচ্ছা। যাওয়ার আগে ক্যাপ্টেন ডান তাকে খুব গম্ভীরভাবে একটা কথা বলে, ভেতর থেকে দরজা খোলা না হলে বাইরে যাই ঘটুক না কেন তুমি দরজা খুলবে না। মনে রেখো, যাই ঘটুক না কেন। এই কথাটার মধ্যেই তো একটা বিপদের আভাস ছিল। সিল্ড আর্টিফ্যাক্ট, এগুলো আসলে কি? এগুলোকে এভাবে পাহারা দিয়ে রাখতে হয় কেন? সিল্ড আর্টিফ্যাক্ট হল অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী বিভিন্ন জিনিস, যেগুলো এতটাই বিপজ্জনক যে সেগুলোকে বিশেষ পদ্ধতিতে সিল করে বা আটকে রাখা হয়। এগুলোর নিজস্ব চেতনা থাকতে পারে। হ্যাঁ,
পারে। আর সুযোগ পেলে এগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে। তাই চাইনিজ গেটের পাহারাটা এত গুরুত্বপূর্ণ। তার মানে ক্লেন একটা টাইম বোমার পাশে বসেছিল। অনেকটা তাই। তো সে একা বসে সময় কাটানোর জন্য কফি খাচ্ছিল আর বইপত্র ঘাঁটছিল। আর ভাগ্যক্রমে তার হাতে আসে ফোর্স ওয়ালের লেখা সেই স্টর্মউইন্ড মাউন্টেন ভিল্লা উপন্যাসটি। এখানেই দুটো গল্পের জগৎ এক বিন্দুতে মিলে যায়। ঠিক, ক্লেন যখন বইটা পড়ছে ঠিক তখনই হ্যাঁ। সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। চাইনিজ গেটের ওপার থেকে প্রচণ্ড জোরে দরজা ধাক্কানোর শব্দ আসতে থাকে, ঠক ঠক ঠক। শব্দটা এতটাই জোরালো ছিল যে ক্লেন ভয়ে লাফিয়ে ওঠে আর সাথে সাথে রিভলভারটা বের করে ফেলে। ক্যাপ্টেনের সতর্কবার্তাটা ওর মাথায় ঘুরছিল। সে কি করবে বুঝতে পারছিল না। ও দেখতে পায় 7টা পবিত্র প্রতীক খোদাই করা কালো লোহার দরজাটা কাঁপছে। ধাক্কার শব্দটা ক্রমশ বাড়ছে। প্রথমে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে, ভাবে হয়তো এটা সাধারণ কিছু, কিন্তু পরক্ষণেই সে যা দেখে, কি দেখেছিল এটা তো অসম্ভব, ওই দরজা ভাঙার মতো শক্তি। কারো থাকার কথা নয়। আর সেই ফাটল দিয়েই বেরিয়ে আসে একটা ছোট্ট পুতুল। একটা কাপড়ের পুতুল, ক্লাসিক কালো রাজকীয় পোশাক পরা। হ্যাঁ, তার মুখটা সুন্দর নয়, কালো চোখ আর ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। ক্লেইন কিছু বুঝে ওঠার আগেই পুতুলটা তার হাতে ধরা একটা কাগজ মেলে ধরে। কাগজে কি ছিল? অনেকগুলো রহস্যময় প্রতীক দিয়ে আঁকা একটা উলম্ব চোখের ছবি। আর ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি পুতুলটিকে আবার দরজার ভেতরে টেনে নিয়ে যায়। আর দরজাটা আগের মতো বন্ধ হয়ে যায়, ধাক্কার সদ্যও থেমে যায়। পুরো বেসমেন্ট আবার শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু ক্লেইনের হৃদস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। এই পুতুলটা কি কোনো সিল্ড আর্টিফ্যাক্ট? হ্যাঁ, ওর মনে পড়ে এই পুতুলটার কোড নাম্বার 30625, নাম মিস ফরচুন ক্লথ পাপেট। কিন্তু নথিটা তো পরিষ্কার লেখা ছিল যে এই পুতুলের বাঁচার ক্ষমতা নেই, আর পালানোর কোনো প্রবণতাও নেই। কিন্তু ক্লেইন নিজের চোখে যা দেখল তা তো ছিল নথির ঠিক উল্টো। তার মানে নাইটহক্সদের দাপ্তরিক রেকর্ড ভুল ছিল, অথবা ভেতরে এমন কিছু ঘটছে যা তাদের জ্ঞানের বাইরে। পুতুলটা কি সাহায্যের জন্য চিৎকার করছিল? ওই চোখের প্রতীকেরই বা অর্থ কি? হাজারো প্রশ্ন তখন ক্লেইনের মাথায়। সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দ্রুত ডিউটি রুমের দড়িটা ধরে টানে, যেটা কোম্পানির ওপরের তলায় বিপদের ঘণ্টা বাজিয়ে দেয়। সে বুঝতে পারছিল সে এমন কিছু সাক্ষী হয়েছে যার নিয়মের বইয়ে লেখা নেই। নাইটহক্সদের নথিতে যা লেখা আছে আর ক্লেইন নিজের চোখে যা দেখল, এই দুয়ের মধ্যে এক বিশাল ফারাক। যখন প্রতিষ্ঠিত জ্ঞান আর চোখের দেখা বাস্তবতার মধ্যে এমন দ্বন্দ্ব তৈরি হয়, তখন প্রশ্ন জাগে কোনটা বিশ্বাসযোগ্য। আচ্ছা, আজকের আলোচনাটা শুরু হচ্ছে একেবারে মাঝরাতে একটা বেশ টানাপূর্ণ পরিস্থিতি দিয়ে। হ্যাঁ, ক্লেইন নামে একজন পাহারাদার, সে একটা পাহারা ঘরের দরজায় একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই সে দৌড়ে আসা পায়ের আওয়াজ শুনতে পায়। সবার আগে এসে পৌঁছায় তার সহকর্মী লিওনার্ড, হাতে একটা রিভলভার। আর তার প্রশ্ন খুব সরাসরি, কি হয়েছে? ক্লেইনের উত্তরটা শুনলেই পরিস্থিতিটা বোঝা যায়। সে চাইনিজ গেটের দিকে ইশারা করে আর কি বলে? বলে যে ভেতর থেকে প্রথমে টোকা দেওয়ার শব্দ আসছিল, তারপর জোরে ধাক্কা, আর তারপর? আর শেষে দরজাটা নিজে থেকে একটু খুলে গিয়েছিল। এই কথা শোনার সাথে সাথেই তো উপস্থিত বাকিদের, মানে লিওনার্ড, রোয়াল, ক্যানেলি, ওদের তো হতবাক হয়ে যাওয়ার কথা। শুধু হতবাকি হয়নি, ওরা ক্লেইনকে ঘিরে একটা অর্ধবৃত্তের মতো করে দাঁড়িয়ে পড়ে। এটা তো বেশ অদ্ভুত একটা প্রতিক্রিয়া, তাই না? সহকর্মীকে সাহায্য করার বদলে তাকে ঘিরে ধরা। ঠিক তাই, কারণ এটা আসলে একটা জরুরি নিরাপত্তা প্রোটোকল। ও আচ্ছা, প্রোটোকল। হ্যাঁ, লিওনার্ড তখন ব্যাখ্যা করে যে অতীতে এমন ঘটনা ঘটেছে যেখানে একজন বিয়ন্ডার, বিশেষ ক্ষমতাসম্পন্ন পাহারাদার, তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর তার ফল? ফল সাংঘাতিক। শেষ সাহায্যের জন্য এগিয়ে আসা তার 2 সতীর্থকেই হত্যা করে। তার মানে ক্লেইনকে এখন প্রমাণ করতে হবে যে সে ঠিক আছে, কোনো বাইরের শক্তির দ্বারা প্রভাবিত হয়নি। একদম। ওকে একটা পরীক্ষা দিতে হচ্ছে। কি সেই পরীক্ষা? লিওনার্ড একটা পবিত্র প্রার্থনা পাঠ করে যা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত। এই প্রার্থনার একটা বিশেষ ক্ষমতা আছে, তাই তো? হ্যাঁ, যদি কেউ কোনো অশুভ শক্তি দ্বারা প্রভাবিত হয় তাহলে তার মধ্যে একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু ক্লেইনের মধ্যে সেরকম কিছুই দেখা গেল না, সে একদম শান্ত। এতেই সবাই আশ্বস্ত হল, যাক, ক্লেইন ঠিক আছে। বিপদ তাহলে আপাতত কেটেছে,
কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, দরজা যখন খুলেছিল ভেতরে কি দেখা গিয়েছিল? ম্যাডাম রোয়াল, আরেকজন অভিজ্ঞ সদস্য, ঠিক এই প্রশ্নটাই করেন। আর ক্লেন কি উত্তর দেয়? সে কিছুটা ভয়ে ভয়েই উত্তর দেয়। সে দেখেছিল একটা পুতুল। পুতুল? হ্যাঁ, যার কোড নম্বর 30625, নাম মিসফরচুন ক্লথ পাপেট। কিন্তু ব্যাপারটা তো এখানে শেষ নয়, তাই না? না, বিলকুলই না। পুতুলটা মাত্র 3 সেকেন্ডের জন্য বাইরে ছিল। তারপরই একটা অদৃশ্য শক্তি কি করলো? ওটাকে ভেতরে টেনে নেয় আর দরজাটা সশব্দে আবার বন্ধ হয়ে যায়। অবিশ্বাস্য! একটা মারাত্মক বিপজ্জনক আর্টিফ্যাক্ট কয়েক সেকেন্ডের জন্য বাইরে এসে আবার ভেতরে চলে গেল। হ্যাঁ, পাহারাদারদের তো তখন ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার কথা। এরপর উনার কি করলো? যেহেতু চাইনিজ গেট আবার বন্ধ হয়ে গেছে আর বাইরে থেকে কোনো বিপদ নেই, তাই তারা তাড়াহুড়ো করে কিছু করতে চায় না। নিয়ম অনুযায়ী এগোতে চায়। ঠিক, তারা সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, যখন তাদের ক্যাপ্টেন আসবেন। কিন্তু বাকি রাতটা তো কাটাতে হবে। হ্যাঁ, তাই লিওনার্ড, রোয়াল আর ক্লিন একসাথে পাহারা দেওয়ার জন্য থেকে যায় আর সময় কাটানোর জন্য। তাস খেলার প্রস্তাব দেয়। ঠিক তাই। আমার তো মনে হচ্ছে এই তাস খেলার পর্বটা শুধু সময় কাটানোর জন্য ছিল না, এখান থেকেই আসল রহস্যের জট খুলতে শুরু করে। একদম ঠিক। খেলতে খেলতে ক্লেন খুব সহজভাবেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস তুলে ধরে। কি সেটা? সে বলে, মিস ফরচুন ক্লথ পপেটের অফিসিয়াল ফাইলে পরিষ্কার লেখা আছে যে এর নিজের থেকে নড়াচড়া করার কোনো ক্ষমতাই নেই। ওটা তো শুধু দুর্ভাগ্য বয়ে আনে, জীবন্ত হয়ে ওঠার কোনো রেকর্ড নেই। ঠিক। তাহলে তো এটা একটা বিরাট গলত। যদি পুতুলটা নিজে নড়তে না পারে, তাহলে গেট খুলল কি করে? ঠিক এই পয়েন্টে লিওনার্ডকে ভাবিয়ে তোলে। সে সম্প্রতি গোয়েন্দা উপন্যাস পড়া শুরু করেছে তো। হ্যাঁ, তাই তার চিন্তাভাবনাও সেভাবেই এগোচ্ছিল। সে বলল, যদি পুতুলের ফাইলটা সঠিক হয়, তার মানে পুতুলটা নিজে কিছু করেনি, তাকে দিয়ে করানো হয়েছে। মানে কোনো বাহ্যিক শক্তি কাজ করেছে, এমন কিছু যা সম্প্রতি সেখানে এসেছে। একদম। আর চাইনিজ গেটের পেছনে সম্প্রতি নতুন কি এসেছিল? একটাই তো জিনিস। অ্যান্টিগোনুস পরিবারের সেই রহস্যময় নোটবুক। হ্যাঁ, তাদের আলোচনায় উঠে আসে যে গত 1 মাসে ওখানে 2টো জিনিস রাখা হয়েছিল, নোটবুক আর আরেকটা সিল্ড আর্টিফ্যাক্ট 2049। কিন্তু 2049 তো অনেক দিন ধরেই ছিল। লিওনার্ড ঠিক এই যুক্তিটাই দেয়। ওটা কারণ হলে অনেক আগেই এমন ঘটনা ঘটার কথা, তাই সন্দেহের তীরটা গিয়ে পড়ে সরাসরি নোটবুকটার ওপর। তার মানে একটা নোটবুক একটা পুতুলকে নিয়ন্ত্রণ করে একটা সুরক্ষিত দরজা খুলিয়ে দিয়েছে। এই গভীর আলোচনার মধ্যে তারা খেলায় এতটাই মনোযোগ হারিয়ে ফেলে যে রোয়াল খুব সহজেই সেই রাউন্ডটা জিতে নেয়। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। পুতুলটাকে ভেতরে টেনে নিল কোন শক্তি? ওটা তো নিশ্চয়ই নোটবুক ছিল না। চমৎকার প্রশ্ন। আর এর উত্তরটা চাইনিজ গেটের সবচেয়ে বড় রহস্যটা প্রকাশ করে দেয়। কি সেই রহস্য? লিওনার্ড আর রোয়াল তখন ক্লেনকে জানায় যে গেটের আসল প্রতিরক্ষা ব্যবস্থাটা কি। মানে যা বাইরে থেকে বোঝা যায় না? হ্যাঁ, দিনের বেলায় গেটটা শান্ত থাকলেও সূর্যাস্তের পর এর ভেতরের শক্তি বহুগুণ বেড়ে যায়। কোনো জীবন্ত প্রাণীর জন্য ওটা নিরাপদ নয়। আর এই অসীম শক্তিটা আসে কোথা থেকে? এই শক্তি আসে গির্জায় আসা হাজার হাজার ভক্তের প্রার্থনার আধ্যাত্মিক শক্তি থেকে। মানে বছরের পর বছর ধরে এই প্রার্থনাগুলো জমে জমে। ঠিক, ওখানে একটা নেক্সাস ফরমেশন তৈরি করেছে। সহজ কথায় বললে এটা একটা আধ্যাত্মিক ব্যাটারির মতো, যা প্রতিনিয়ত চার্জড হচ্ছে। আর এই অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী সুরক্ষা বলয়টাই গেটকে রক্ষা করে। একদম। পুতুলটা যখনই গেটের বাইরে এসেছিল, এই সুরক্ষা বলয়টাই তাকে আবার ভেতরে টেনে নিয়েছে। তার মানে গেটের ভেতরে শুধু আধ্যাত্মিক শক্তিই নয়, আরও কিছু আছে। হ্যাঁ, আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে। কি সেটা? গেটের ভেতরে সেন্ট সেলেনার চিতাভস্ম রাখা আছে। সেন্ট সেলেনা? তিনি তো একজন অত্যন্ত উচ্চ পর্যায়ের বিয়ন্ডার ছিলেন। হ্যাঁ, আর চার্চের জগতে একটা কথা প্রচলিত আছে যে এই ধরনের পবিত্র চিতাভস্মে অবিশ্বাস্যী শক্তি থাকে, যা যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে পারে। ও আচ্ছা, এটা হলো গেটের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, একটা ডাবল লেয়ার সিকিউরিটি সিস্টেম। যাই হোক, বাকি রাতটা তাহলে শান্তিতেই কাটল। কিন্তু ক্লেইনের মাথায় তো পোকাটা থেকেই গেল। একদম। সকালে সে নিয়মমাফিক রিপোর্ট লিখে বাকিদের সাথে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ফিরে আসে, কিন্তু তার মন মানছিল না। সে বুঝতে পারছিল যে এখানে এমন কিছু ঘটেছে যা অফিসিয়াল রিপোর্টের বাইরে। তাই সে নিজে কিছু বিষয় নিশ্চিত করার জন্য বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর বাড়ি ফিরে তার পারিবারিক জীবনের সাথে তার এই গোপন জগতের একটা সুন্দর বৈপরীত্য দেখা যায়। হ্যাঁ, তার বোন মেলিসা তাকে জানায় যে তারা 2 ভাইবোন সকালে সেন্ট সেলেনা ক্যাথেড্রালে প্রার্থনার জন্য যাবে।
এটা শুনে ক্লেইন মনে মনে হাসে, কারণ সে তো রোজই ওই ক্যাথেড্রালে বেসমেন্টে ডিউটি করে। তার পরিবার জানেও না সে কতটা বিপদের কাছাকাছি থাকে। এই বৈপরীত্যতা তাকে আরও একা করে দেয়। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে একটা ব্যক্তিগত আধ্যাত্মিক রিচুয়াল শুরু করে। এটা তার একটা বিশেষ ক্ষমতা। মন্ত্র পড়ার সাথে সাথে সে আমাদের এই বাস্তব জগৎ ছেড়ে ধূসর কুয়াশার উপরের এক রহস্যময় জগতে প্রবেশ করে। সেখানে একটা ব্রোঞ্জের লম্বা টেবিলের প্রধান আসনে বসে সে ভবিষ্যৎবাণী করার জন্য প্রস্তুত হয়। সে কি জানার চেষ্টা করছিল? সে আবার সেই ছবিটা দেখার চেষ্টা করছিল যা পুতুলটা তাকে দেখিয়েছিল। তার মনে হচ্ছিল পুতুলটা শুধু দরজা খোলেনি, তাকে কিছু একটা দেখানোর চেষ্টা করেছিল। ঠিক, আর তার ভবিষ্যৎবাণী সফল হয়। তার আধ্যাত্মিক শক্তি তাকে সেই দৃশ্যটা আবার পরিষ্কারভাবে দেখায়। কি ছিল সেই দৃশ্য? একটা কাগজের ওপর অনেকগুলো রহস্যময় প্রতীক দিয়ে তৈরি একটি উল্লম্ব চোখ। তাহলে এটাই সেই চাবিকাঠি। হ্যাঁ, সে ভবিষ্যৎবাণীর মাধ্যমে নিশ্চিত হয় যে এই ছবিটি অ্যান্টিগোনাস পরিবারের রেখে যাওয়া গুপ্তধনের চাবিকাঠি। আর তখনই সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। অ্যান্টিগোনাস পরিবারের তো আর কোনো বংশধর বেছে নেই। নোটবুকটা সম্ভবত তাকেই উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছে। কারণ একমাত্র সেই নোটবুকটির সাথে সরাসরি যোগাযোগ করেও মানসিক ভারসাম্য হারায়নি বা মারা যায়নি। একদম। নোটবুকটা পুতুলটাকে ব্যবহার করেছে শুধু তাকে, মানে ক্লেনকে, এই চাবিকাঠিটা দেখানোর জন্য। তাহলে ক্লেন যখন এই ব্যক্তিগত রহস্যের সমাধান করছে, তখন প্রাতিষ্ঠানিকভাবে কি হচ্ছিল? মানে হলি ক্যাথেড্রালের চোখে ব্যাপারটা কি ছিল? সে অফিসে ফিরে তার ক্যাপ্টেনের সাথে দেখা করে, আর তখনই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তটা জানতে পারে। হলি ক্যাথেড্রাল থেকে কড়া নির্দেশ এসেছে, তাই না? হ্যাঁ, তদন্তের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটি ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। তাই এটিকে গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। গ্রেড 1? এর মানে তো সর্বোচ্চ পর্যায়ের বিপদ। এর অর্থ কি দাঁড়ালো ক্লেনের জন্য? এর মানে হল ক্লেনের আর ওই নোটবুক পড়ার বা কাছে যাওয়ার কোনো অনুমতি নেই। ওটা এখন চার্চের সবচেয়ে সুরক্ষিত জায়গায় সিল করে রাখা হবে। আর তদন্তে ওরা আর কি পেল? ক্যাপ্টেন আরও জানান যে তাদের তদন্তে পুতুলের অস্বাভাবিক আচরণ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। কোনো উল্লম্ব চোখ বা কোনো চাবির ছবি, এসবের কিছুই তারা পায়নি। কিছুই না। এটা তো বিরাট একটা ব্যাপার। এই কথাটা শুনেই ক্লেন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে সেই বার্তাটা, সেই চাবিকাঠিটা শুধু তার জন্যই ছিল। ঠিক। প্রাতিষ্ঠানিক তদন্ত যা খুঁজে পায়নি সেটা এখন তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। আর এই টানাপোড়েনের মাঝেই আমরা দেখি ক্লেনের বোন মেলিসা তার বন্ধুদের সাথে একটা সাধারণ লেকচারে যোগ দিতে যাচ্ছে। একদিকে ক্লেনের এই গোপন বিপজ্জনক জগৎ, যেখানে প্রাচীন রহস্য আর গুপ্তধনের হাতছানি, আর অন্যদিকে তার পরিবারের এই সাধারণ মাটা নিরাপদ স্বাভাবিক জীবন। এই বৈপরীত্যটাই গল্পটাকে আরও গভীর করে তোলে। তাহলে এই পুরো ঘটনায় আমরা জ্ঞানের দুটো আলাদা স্তর দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, একদম স্পষ্ট। একটা হলো প্রাতিষ্ঠানিক জ্ঞান, যা চার্চ বা হোলি ক্যাথেড্রাল থেকে আসছে। তাদের চোখে নোটবুকটা একটা বিরাট বিপদ, যাকে তালাবন্ধ করে রাখাই একমাত্র সমাধান। এটা হলো সেই সত্য যা সবাই জানবে, নিয়ন্ত্রিত সত্য। আর অন্যটি হলো ব্যক্তিগত গোপন জ্ঞান, যা এখন শুধু ক্লেনের কাছে আছে, একটা প্রাচীন এবং শক্তিশালী পরিবারের গুপ্তধনের চাবিকাঠি। প্রাতিষ্ঠানিক চোখে যা বিপজ্জনক, ব্যক্তিগত পর্যায়ে সেটাই হয়ে উঠতে পারে ক্ষমতার উৎস। ঠিক, চার্চ চাইছে এটাকে লুকিয়ে রাখতে, আর নোটবুক নিজেই চাইছে ক্লেইনের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে।